আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শাহজাদি বেটা, কেমন আছেন আপনি? এই তো স্যার ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছে, অনেক ভালো রাখছে। স্যার আমার কস্ট অফ ক্যাপিটালের ম্যাথ গুলাতে একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, বললেন যে জায়গায় প্রবলেম আছে, আমি বলে দেবো। অসুবিধা নেই, আচ্ছা। অসুবিধা নেই। আচ্ছা, অবস্থা কস্ট অফ ক্যাপিটালের ম্যাথ তো অলরেডি আমরা সলভ করেছিলাম শাহজাদি। হ্যাঁ স্যার, ওইগুলো সব কোর্সে আপনি ক্লাসে যা যা করাইছেন, কিন্তু স্যার ওই যে প্রবলেম গুলো আছে না, আচ্ছা, ওগুলাতে প্রবলেম। ওই যে 11 থেকে 10, 11 এর 1 থেকে 10 পর্যন্ত দিয়েছিলেন আমাকে উঠাইতে, ওগুলা প্রবলেম হইতেছে প্র্যাকটিস ওইখানে করতে অনেক, গিয়ে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, অনেকগুলি ম্যাথ আছে যেগুলি আমি আসলে ওই নিয়মগুলি টাচ করি নাই, এখানে আপনার হ্যাঁ, প্রবলেম প্র্যাকটিস হয়েছে। করতে গিয়ে পারতেছিলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেমন আপনি, তাহলে আমি আপনাকে একটু রিকমেন্ড করব, আপনি আর পূজা একসাথে একটু বসবেন। জি কথা স্যার, কি বুঝতে পূজাও, পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি হ্যাঁ আর পূজা দুইজনই পারতেছিলাম না। হ্যাঁ হ্যাঁ, কারণ পূজা আমার কাছ থেকে কিন্তু এই জিনিসগুলি আবার দেখে নিয়েছে। হ্যাঁ, তো ওর বেশ কয়েকটা প্রবলেম ছিল, তখন পূজা আমাকে দেখালো, তখন আমি বলেছিলাম যে এই জিনিসগুলি তো আমি তো আসলে সলভ করি নাই ক্লাসে। আদাব স্যার। এই জিনিসগুলি আমি এক্সক্লুড করে গিয়েছি। সো আপনি একটু তাহলে পূজার সাথে বসে তারপর আমার সাথে আবার বসুন। ওকে? ওকে স্যার। পূজা ঠিক কিন্তু আছে স্যার। আপনাদের ফিনান্সের ক্লাসে পূজা অনেক আগায় গেছে। সে বাসায় মোটামুটি অনেক থরো স্টাডি করেছে, আমি দেখলাম। ওকে স্যার। যেমন আপনাদের একদিন ক্লাসের পর যে আমাকে ও প্রশ্ন করা শুরু করলো, সবাই একে একে লিড নিয়ে নিতে। তো তখন আমি বুঝলাম যে না, ও আসলে স্টাডি করছে, না করলে সে আমাকে এই কোশ্চেন গুলি করতে পারতো না। হুইচ ইজ গুড, হুইচ ইজ গুড। একটা কথা বলি আপনাকে, আমাদের এই 1.5 ঘন্টা বা আমরা একটা মানে চ্যাপ্টারের জন্য সর্বোচ্চ সময় পাই 2টা ক্লাস, ঠিক না? জি স্যার। 2টা ক্লাস না, খুব আইডিয়ালি যদি আমরা চিন্তা করি যে 2টা ক্লাসের মধ্যে আমরা 1.5 ঘন্টা করে 3 ঘন্টা সময় পাই, হুম। সে 3 ঘন্টা কিন্তু আমরা পুরাটা পড়তে পারি না। খেয়াল করে দেখেন, সে 3 ঘন্টা কিন্তু আমরা পুরাটা পড়তে পারি না। আমাদের রোল কলে কিছু সময় যায়, স্টুডেন্টরা আসতে একটু সময় যায়, বা একটা জিনিস অনেক সময় 2 বা 3বারও বোঝাতে হয়, ঠিক না? জি স্যার। ঠিক না? তো সেই ক্ষেত্রে আসলে এই জিনিসগুলি যদি আমরা পুরাটা পড়তে চাই, সেখানে সময় লাগে 4 থেকে 5টা ক্লাস, 4টা ক্লাসও লাগে যায়, 5টা ক্লাস না লাগুক 4টা ক্লাস লাগে। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা পুরাটা হয়তো ক্লাসে কভার করতে পারি না। এটা আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের সময়ও কভার করতে পারতো না, এবং এটা পৃথিবীর কোথাও মনে হয় না 100% কভার করা হয় বইয়ে যেটা আছে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটা বলে পার পেতে পারবেন না যে এই জিনিসটা তো আমার ক্লাসে কভার হয় নাই। কথা কি বুঝতে পেরেছেন? আমরা যেটা করি যে মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা ইউনিভার্সিটি, বা আমাদের দেশে মানে টপ র্যাঙ্কে যে সমস্ত ইউনিভার্সিটি গুলি আছে, তারা যে যতটুকু কভার করে আমরা চেষ্টা করি অতটুকু পর্যন্ত কভার করতে। এবং আরপিএসইউ তে আমি বলবো যে আরপিএসইউ তে আমরা অনেক ভালো সিলেবাস কভার করি, বাট আমরা 100% কভার করতে পারি না, এটা কেউই পারে না। তো আপনাদের যেটা দায়িত্ব হবে, ক্লাস তো পড়ানোর পর ক্লাসে কিন্তু আপনার বেসিকটা হয়ে গেছে, ওই চ্যাপ্টারটা পড়ার জন্য আপনার যে সমস্ত বেসিক থাকা দরকার, সেই বেসিকটা আপনার ডেভেলপ হয়ে গেছে। বাকি যে অংশটা আসলে ক্লাসে কভার করা হয় নাই, আপনি একটু নিজ দায়িত্বে আপনারা সেটা একটু তখন পড়ে নেবেন। আপনি যদি না বুঝেন আমাকে বলবেন, আমি তখন দেখায় দিব। কিন্তু কষ্ট করে একটু আপনাকে দায়িত্ব নিয়ে পড়তে হবে। আপনাদের মধ্যে যারা পড়বেন তারা আগায় যাবেন, যারা পড়বেন না তারা পেছনের সারিতে রয়ে যাবেন। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। এটা একটু মাথায় রাখেন। আল্লাহ স্যার একটা কথা ছিল। হ্যাঁ মা, বলেন। স্যার ওই যে কোস্ট অফ ক্যাপিটালে যেদিন স্যার আপনি অঙ্ক করিয়েছিলেন ওই ক্লাসটাতে আমি স্যার প্রপারলি করতে পারিনি। তো স্যার ভিডিও দেখেছি, এখন স্যার ম্যাথগুলো রিলেট করতে পারছি না। স্যার একটু যদি সময় হয় একটু করে দেবেন স্যার, রিভিউটা ছোট করে ম্যাথগুলার। এটার একটু সময় দিতে হবে, আমি এটাই আপনাকে বলছিলাম যে আপনি আর হ্যাঁ শাহাদাত স্যার, একটু আপনাকে হুর কষ্ট করে বলেছিল। বসতে হবে। হ্যাঁ, আপনাকে একটু বসতে হবে, কারণ হচ্ছে আমাদের ক্লাস তো একদম শেষের দিকে। আমাদের ক্লাস তো জি একদম স্যার। শেষের দিকে, স্যার আমাদের আমার তো সিলেবাসও থিওরিগুলো বাকি। বুঝেছি, বাট ম্যাথগুলো করতে হ্যাঁ, পারছি না আমাদের ভালো করে। সিলেবাসও তো একটু বাকি, আমাদের এখনো মনে হয় আরো একটা চ্যাপ্টার বাকি আছে, ঠিক না? জি স্যার। আমাদের এখনো জি আরো স্যার। একটা চ্যাপ্টার বাকি আছে। এখন একটা চ্যাপ্টার আমরা শেষ করে চলে আসছি। হ্যাঁ, তারপরেও আমরা আরো একটা চ্যাপ্টার পড়ায় ফেলেছি। তারপরে এসে যদি এখন মনে করেন এত পিছনের পড়া আমি টার্ম দিব, কিন্তু আমার সিলেবাস শেষ না করে, এটাই আমার জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। তারপরে আমরা চেষ্টা করব যতটুকু কভার করা যায়। ওকে?
জি ওকে স্যার। স্যার। ওকে। স্যার ম্যাথ গুলো কুইজে আছে তো, এখন কুইজের সময় যদি আবার না না পাই কুইজে প্রবলেম আমি হয়ে যায়। আপনাকে একটা কথা বলি, যেই ধরনের ম্যাথগুলি আমি আপনাদেরকে ক্লাসে করিয়েছি, কুইজ বা পরীক্ষায় আমি স্ট্রেট ওই টাইপের অঙ্কই দিব। ওকে স্যার। ক্লাসে করিয়েছি এগুলি কি আপনি পারেন? হ্যাঁ স্যার, ওগুলো পারি। তাইলে আর সমস্যা হবে না, আপনি নিশ্চিত থাকেন। আচ্ছা, ওকে তাহলে স্যার। যেগুলো বইয়ে প্রবলেম দাও ওগুলা? ওগুলি তখন আপনার একটু দেখতে হবে, সেগুলি হচ্ছে সিম্পল সিম্পল কিছু জিনিসের কারণে হয়তো আপনি আটকায় গেছেন, ওইটা একটু বসতে হবে কোন জায়গায় আসলে ওকে প্রবলেম। স্যার, শাহজাদের সাথে ই করে তারপর স্যার আপনাকে প্রবলেম গুলো বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইজন আগে বসেন। ওকে স্যার। আমরা কোন চ্যাপ্টার মানে পড়তেছিলাম? ডিভিডেন্ড ডিভিডেন্ড পলিসি, ঠিক পলিসি। না? ওকে ফ্যান্টাস্টিক। ডিভিডেন্ড পলিসি থেকে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা, ঠিক না? জি মনে স্যার। আছে? আচ্ছা, আমরা আপ টু কতটুকু পর্যন্ত কভার করেছি? রেসিডুয়াল ডিভিডেন্ড পলিসি পর্যন্ত কভার করেছি, ঠিক না? জি স্যার। রেসিডুয়াল ডিভিডেন্ড পলিসি পর্যন্ত কভার করেছি। ওকে ফ্যান্টাস্টিক। এবার চলে আসেন পেজ 542। পেজ 542 পেজে চলে আসেন। এসেছেন? 542 জি জি স্যার। স্যার। 542 পেজে চলে আসেন। ওকে, দেখেন তো এখানে কি কি বলছে, যে স্টেবল প্রেডিক্টেবল ডিভিডেন্ড, ঠিক না? পাওয়া গিয়েছে স্টেবল এন্ড প্রেডিক্টেবল জি ডিভিডেন্ড। স্যার। স্টেবল এবং প্রেডিক্টেবল ডিভিডেন্ড কথার অর্থ হচ্ছে এই সমস্ত, আমরা কি বলেছি ডিভিডেন্ড কি, কোম্পানি তার প্রফিটের মধ্য থেকে যে অংশটা ডিস্ট্রিবিউট করে দেয় সেটাকে আমরা ডিভিডেন্ড বলেছি, ঠিক না? কোম্পানি তার প্রফিটের মধ্য থেকে যে অংশটা ডিস্ট্রিবিউট করে দেয়। আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, আজকে আমি যে জিনিসগুলি পড়াবো সেটাই হচ্ছে আপনার অ্যাসাইনমেন্টের টপিকস, এবং এইটা আপনাকে অ্যানুয়াল রিপোর্ট খুঁজে 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 বের করতে হবে, ঠিক আছে? আপনি যদি এখানে আপনার মানে কনসেপ্ট ক্লিয়ার না হয়, আপনি অ্যাসাইনমেন্ট রেডি করতে পারবেন না, এবং সেই অ্যাসাইনমেন্টের উপরে প্রেজেন্টেশন প্রিপেয়ার করতে পারবেন না। সো আজকের ক্লাসের প্রত্যেকটা কন্টেন্ট হেভিলি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবং আজকের ক্লাস যে মিস করবে তার অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশনের 20 মার্ক সে ধরা। আচ্ছা, এবার আসেন কি বললাম, স্টেবল এবং প্রেডিক্টেবল। স্টেবল মানে কি? স্থির। স্টেবল মানে হচ্ছে স্থির, এবং প্রেডিক্টেবল হচ্ছে যেটা আপনি আগের থেকে প্রেডিক্ট করতে পারেন, যে জিনিসটা আপনি আগের থেকে প্রেডিক্ট করতে পারেন। এবার একটু খেয়াল করে দেখেন, আমরা ডিভিডেন্ড কি বলছি, যে আমার প্রফিটের যে অংশটা আমি আমার শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি সেটাকেই আমরা ডিভিডেন্ড বলতেছি, এবং যে অংশটা আমি রিইনভেস্ট করতেছি সেটাকে আমরা রিটেইনড আর্নিং বলতেছি। এখন আমার ডিভিডেন্ড পলিসিটা যদি এরকম হয় যে আমি প্রত্যেক বছর সিমিলারলি একটা অ্যামাউন্ট ডিভিডেন্ড হিসেবে দিচ্ছি, এবং ওই সিমিলার অ্যামাউন্ট দেখে যে কেউ প্রেডিক্ট করতে পারে যে আগামী বছর আমি কি পরিমাণ ডিভিডেন্ড দিব, সেই ডিভিডেন্ডটাকে বলা হয় স্টেবল এবং প্রেডিক্টেবল ডিভিডেন্ড পলিসি। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? আগামী আমি বছর আবার আমরা বলি, যে পরিমাণ ডিভিডেন্ড আমার ডিভিডেন্ড পলিসিটা যদি এরকম হয় যে আমি প্রত্যেক বছর 10% করে ডিভিডেন্ড দিচ্ছি, প্রত্যেক বছর 10% ডিভিডেন্ড দিচ্ছি, তার মানে কিছু কিছু কোম্পানি আপনারা দেখবেন যে এদের অ্যানুয়াল রিপোর্ট দেখলে দেখবেন গত 10 বছর সে একই রকম ডিভিডেন্ড দিয়ে আসছে, 10% ডিভিডেন্ড, 10% ডিভিডেন্ড, 10% ডিভিডেন্ড, সে আইদার স্টক ডিভিডেন্ড অথবা ক্যাশ ডিভিডেন্ড। তখন আপনি ওইটা দেখে ইজিলি বলে দিতে পারেন যে ও এই কোম্পানি প্রাইম ব্যাংকের শেয়ার, সে 10% ক্যাশ ডিভিডেন্ড দিবে। ও আইএফআইসি ব্যাংকের শেয়ার 5% স্টক ডিভিডেন্ড, 5% ক্যাশ ডিভিডেন্ড দিবে। তার মানে এগুলি মুখস্থ বলে দিতে পারতেছি কিভাবে, গত 5 বছরের ট্র্যাক রেকর্ড দেখলে দেখা যাবে তারা একই ধরনের ডিভিডেন্ড পলিসি ফলো করতেছে। এদেরকে বলা হয় কনস্ট্যান্ট এন্ড এদেরকে বলা হয় স্টেবল এবং প্রেডিক্টেবল ডিভিডেন্ড। কথা কি বোঝা গিয়েছে? শিওর? শিওর? না স্যার, বুঝি নাই। আচ্ছা, কি কোনটা বুঝেন নাই বলেন? স্যার ওই যে ফার্স্টে যখন বললেন না যে প্রতি বছর যে পরিমাণ ডিভিডেন্ড দিচ্ছে, নেক্সট বছর আমি বুঝতে পারছি কি পরিমাণ ডিভিডেন্ড দেবে, তারপরে হ্যাঁ, আমি যখন দেখলাম যে গত 10 বছর ধরে সে 10% করেই ডিভিডেন্ড দিচ্ছে, তখন আমি প্রেডিক্ট করে নিতে পারি যে গত 10 বছর ধরে যেহেতু সে এই প্যাটার্ন দিচ্ছে, সামনের বছরও সে সেম টাইপের একটা ডিভিডেন্ড দিবে, এটা আমি আশা করতে পারি। এই জন্য এদেরকে বলা হয় স্টেবল এবং প্রেডিক্টেবল ডিভিডেন্ড। ওকে? জি স্যার। ওকে স্যার। ওকে। স্যার স্টেবল আর প্রেডিক্টেবল কি সেম? কি স্টেবল কথার অর্থ হচ্ছে সমান, আর প্রেডিক্টেবল মানে কি আপনি যেটা আশা করতে পারেন, আনুমানিক। এরকম হইতে পারে, আনুমানিক। হ্যাঁ, এবার আসেন কনস্ট্যান্ট পে আউট রেশিও। কনস্ট্যান্ট শব্দটার অর্থ কি?
কনস্ট্যান্ট শব্দটার অর্থ কি? ধ্রুবক। ধ্রুবক, তার মানে এটা সহজে চেঞ্জ হয় না। পে আউট শব্দটার অর্থ কি? যেটা আপনাকে পকেট থেকে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? জি স্যার। তাহলে কনস্ট্যান্ট পে আউট শব্দটার অর্থ হচ্ছে আপনার আর্নিং যাই হোক সার্টেন একটা পার্সেন্টেজ আপনি ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিবেন। আপনার আর্নিং যদি 10 টাকা হয়, আপনি 10 টাকার 10% মানে 1 টাকা ডিভিডেন্ড দিবেন। আপনার আর্নিং যদি 100 টাকা হয়, 100 টাকার 10% তার মানে 10 টাকা ডিভিডেন্ড দিবেন। আপনার আর্নিং যদি 1000 টাকা হয়, তাহলে 1000 টাকার 10% কত? 100 টাকা ডিভিডেন্ড দিবেন। আবার আপনার আর্নিং যদি 10,000 টাকা হয়, 10,000 টাকার 10% মানে 1000 টাকা ডিভিডেন্ড দিবেন। তাহলে আমরা কি পাইলাম? কনস্ট্যান্ট পে আউট রেশিও হচ্ছে আপনার যত টাকাই আর্নিং হোক না কেন, সেই টাকার একটা সার্টেন পোরশন আপনি ডিভিডেন্ড হিসেবে পে আউট করে দিবেন, আর বাকি যে অংশটা থাকবে সেটা রিটেইনড আর্নিং হিসেবে রিইনভেস্টেড হবে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। কি বললাম? যে আপনার আর্নিং এর একটা সার্টেন পোরশন, আপনার আর্নিং এর একটা সার্টেন পোরশন আপনি ডিভিডেন্ড হিসেবে ডিস্ট্রিবিউট করে দিবেন। এখন সাপোজ আপনি 10% করে ডিস্ট্রিবিউট করেন। আপনার আর্নিং যদি 10 টাকা হয়, 10 টাকার 10% আপনি ডিস্ট্রিবিউট করছেন, তাহলে 10 টাকার 10% কত? 1 টাকা, 9 টাকা আপনি রিইনভেস্ট করছেন। এখন সাপোজ আপনার আর্নিং হচ্ছে 1000 টাকা, 1000 টাকা 10% আপনি ডিস্ট্রিবিউট করতেছেন। 1000 টাকা 10% কত? 1000 টাকা 10% 100 টাকা, 100 টাকা ডিস্ট্রিবিউট করতেছেন, 900 টাকা রিইনভেস্ট করতেছেন। এখন সাপোজ আপনার আর্নিং হচ্ছে 10,000 টাকা, আপনি 10,000 টাকারই 10% ডিস্ট্রিবিউট করতেছেন, আর 900 টাকা বাকি 90% রিইনভেস্ট করতেছেন। আপনার আর্নিং সাপোজ 1 লক্ষ টাকা, আপনি 1 লক্ষ টাকা 10% সাপোজ 10,000 টাকা ডিস্ট্রিবিউট করতেছেন, 90,000 টাকা আপনি রিইনভেস্ট করতেছেন। এখন একটু খেয়াল করে দেখেন, কনস্ট্যান্ট পে আউট রেশিও ভালো। কনস্ট্যান্ট পে আউট রেশিও কেন ভালো? কারণ আপনি জানতেছেন যে এই কোম্পানি তার আর্নিং এর একটা সার্টেন পোরশন অবশ্যই ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিচ্ছে। কিন্তু এটা খারাপ কখন? যখন কোম্পানির আর্নিং একদমই কম হয়। সাপোজ কোম্পানির আর্নিং যদি 10 টাকা হয়, তাহলে সে ডিস্ট্রিবিউট করতেছে কয় টাকা? মাত্র 1 টাকা। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে হচ্ছে কনস্ট্যান্ট পে আউট রেশিও ভালো তখন যখন কোম্পানির আর্নিং লেভেল ভালো। কিন্তু কোম্পানির আর্নিং লেভেল যখন সিগনিফিকেন্টলি পুয়ার, তখন কনস্ট্যান্ট পে আউট রেশিও তার শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ডের মাধ্যমে খুশি করতে পারে না। কথা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। শিওর? শিওর? জি জি স্যার। স্যার। ওকে, দেখেন তো পরবর্তী পয়েন্টটা কি? স্যার লং রেগুলার ডিভিডেন্ড, কি কি কি? লো রেগুলার ডিভিডেন্ড লো রেগুলার ডিভিডেন্ড dividend প্লাস প্লাস এক্সট্রা। এক্সট্রা। আচ্ছা, এখন আমাকে একটু রায়ানা বিনতে রশিদ বলেন, লো শব্দের অর্থ কি? স্যার লো, নিচু লো শব্দের অর্থ হচ্ছে নিচু বা ছোট, ছোট। আচ্ছা, এবার প্রজ্ঞা আমাকে বলেন রেগুলার শব্দের অর্থ কি? প্রতিনিয়ত, রেগুলার, প্রতিনিয়ত যেটা হয়। রেগুলার মানে কি? প্রতিনিয়ত, ঠিক না? আচ্ছা, মুস্তাকিম কথা বললে তো শোনা যায় না। আমাকে ইমন শব্দের অর্থ বলেন, এক্সট্রা। এক্সট্রা শব্দের অর্থ কি? ইমন, এক্সট্রা শব্দের অর্থ কি? এক্সট্রা, অতিরিক্ত। এবার একটু খেয়াল করে দেখেন, এখানে যে কয়েকটা শব্দ আছে, লো রেগুলার ডিভিডেন্ড প্লাস এক্সট্রা, কি বলা হচ্ছে? এই সমস্ত কোম্পানিগুলি আপনাকে রেগুলার বেসিসে ডিভিডেন্ড দেয়, কিন্তু সেই ডিভিডেন্ডের পরিমাণটা খুবই লো, তার মানে খুবই অল্প পরিমাণে সে আপনাকে ডিভিডেন্ড দেয়। কিন্তু কোনো পার্টিকুলার ইয়ারে সে যদি সিগনিফিকেন্ট লেভেলের কোনো ইনকাম জেনারেট করতে পারে, তখন সে বছর সে আপনাকে অতিরিক্ত কিছু ডিভিডেন্ড দেয়। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? আবার বলতেছি, এই ধরনের কোম্পানি আপনাদেরকে বা তার ইনভেস্টরদেরকে রেগুলার বেসিসে ডিভিডেন্ড দেয়, বাট তার ডিভিডেন্ডের পরিমাণটা হচ্ছে খুবই অল্প। কোনো পার্টিকুলার ইয়ারে সে যদি এক্সট্রা কোনো ইনকাম জেনারেট করতে পারে, তখন সেই পার্টিকুলার ইয়ারে সে তার লো ডিভিডেন্ডের সাথে অতিরিক্ত কিছু ডিভিডেন্ড সে দেয়। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। তাহলে আমি কয়টা বললাম? কয়টা তিনটা। বললাম? তিনটা। কেউ একজন আমাকে এই তিনটা একটু ডিসক্রাইব করেন তো। কেউ একজন এই তিনটা পলিসি আমাকে একটু ডিসক্রাইব করে বলেন। স্যার স্টেবল প্রেডিক্টেবল ডিভিডেন্ড হচ্ছে সব সময় যেটা দেয়, আমরা অনুমান হিসেবে ধরেই নেই যে আমাদের 15% দিবে আর 5% দিবে, সব সময় এটা দিয়ে আসে। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। আর হচ্ছে কনস্ট্যান্ট পে আউট রেশিও, এটা হচ্ছে আমাদের একটা
মানে সার্টেন পোর্শন সে পে আউট করে দেয়, তার মানে হ্যাঁ, যত ধরেন টাকাই তার আর্নিং হোক তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ সে কি করে ওটা ডিস্ট্রিবিউট দিবে। করে দেয়। যেমন আমি আপনাদেরকে একটা বলি, আমার কিছু পরিচিত লোক আছে, সে ব্যবসা করে, তার যত টাকাই প্রফিট হয় সে তার 5% বা 10% আল্লাহ পাকের রাস্তায় দান করে দেয়। এবার সে যদি 100 টাকা ইনকাম করে সে 10 টাকা দান করে, সে যদি 1000 টাকা ইনকাম করে 100 টাকা দান করে, সে যদি 1 লক্ষ টাকা ইনকাম করে সে 10,000 টাকা দান করে। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে কত টাকা দান হিসাবে বের হয়ে যাবে সেটা তার পে আউট রেশিও। তো এইখানে কত টাকা তার ডিভিডেন্ড হিসেবে বের হয়ে যাবে এটাই তার পে আউট রেশিও। আর যে অংশটা থেকে যায় সেটাকে সে রিটেইন আর্নিং হিসেবে রিইনভেস্ট করে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। জি স্যার। পরেরটা জি কি স্যার। বলেন শাহজাদি, পরেরটা? স্যার, পরে কি এই বলছি? সমস্ত কোম্পানি হচ্ছে রেগুলার বেসিসে ডিভিডেন্ড দেয় কিন্তু পরিমাণে কম, বেশি হ্যাঁ, ইনকাম পরিমাণে করলে কম। বেশি দেয়। ওকে ওকে, দেন যদি কোনো পার্টিকুলার ইয়ারে সে যদি কোনো এক্সট্রা ইনকাম জেনারেট করতে পারে সেই তখন ওই অতিরিক্ত দিবে। পার্টিকুলার ইয়ারে সে সেই লো রেগুলার ডিভিডেন্ডের সাথে অতিরিক্ত কিছু ডিভিডেন্ড দেয়। এবার একটু চলে আসেন পেজ 544 পেজে, পেয়েছেন? জি স্যার। আচ্ছা, জি এখানে স্যার। দেখেন কয়েকটা কথা বলা আছে। একটা হচ্ছে ডিক্লারেশন ডেট, হোল্ডার অফ রেকর্ড ডেট, আর একটা হচ্ছে এক্স ডিভিডেন্ড ডেট। পেয়েছেন? জি স্যার। আচ্ছা, জি এই স্যার। তিনটা জিনিস একটু বুঝেন। এই তিনটা জিনিস আপনারা যদি শেয়ারে ইনভেস্ট করতে যান অবশ্যই এই তিনটা জিনিস আপনার কাজে লাগবে। এবং আপনারা যদি কোনো ব্রোকারেজ হাউসে যায় 10 মিনিট বসেন তখন এই কথাগুলি বারবার শুনবেন এবং এগুলি হচ্ছে টেকনিক্যাল ওয়ার্ডস। ক্যাপিটাল মার্কেটে যারা বিজনেস করে এই ওয়ার্ডগুলির সাথে তারা খুব ভালোভাবে পরিচিত, এবং এই ওয়ার্ডগুলির মিনিং যদি আপনি না বুঝেন আপনি ক্যাপিটাল মার্কেটে মানে জাস্ট কি বলে ছোট ভুলের কারণে বড় ধরা খেয়ে যাবেন। খেয়াল করে দেখেন, আপনি কোম্পানির ডিভিডেন্ড কখন পাবেন? যখন পার্টিকুলার একটা শেয়ার নির্দিষ্ট সময় আপনি হোল্ড করবেন, ঠিক না? পার্টিকুলার একটা শেয়ার নির্দিষ্ট সময় আপনি হোল্ড করবেন, ওই সময়কালে যদি কোম্পানি প্রফিট জেনারেট করে তাহলে আপনি শেয়ারটা পাবেন, এই তো। জি স্যার। এখন ক্যাপিটাল মার্কেটে প্রতিনিয়ত শেয়ার সেল হচ্ছে, প্রতিনিয়ত শেয়ার সেল হচ্ছে। এখন আপনি একটা শেয়ার হোল্ড করলেন, হোল্ড করার পর এই এক বছর হোল্ড করলেন, এক বছর হোল্ড করার পর কোম্পানি ব্যবসা করে তার প্রফিট জেনারেট করেছে, প্রফিট জেনারেট করার পর এখন সে ডিভিডেন্ড দিবে, আপনি সেই ডিভিডেন্ডটা নিতে পারবেন। আচ্ছা, ফ্যান্টাস্টিক। এখন খেয়াল করে দেখেন, কোম্পানি কোন একটা পার্টিকুলার ডেটে যায় তো তার সেই ডিভিডেন্ড ডিক্লারেশনটা করবে, ঠিক না? জি কোন স্যার। একটা পার্টিকুলার ডেটে যায় করবে না? যেই ডেটে কোম্পানি তার এই ডিভিডেন্ডের ডিক্লারেশনটা দেয় সেই ডেটটাকে বলা হয় ডিভিডেন্ড ডিক্লারেশন ডেট। কি বললাম? কোম্পানি যে পার্টিকুলার ডেটে তার ডিভিডেন্ড সম্পর্কে ডিক্লারেশন দেয় সেই ডেটটাকে বলা হয় ডিভিডেন্ড ডিক্লারেশন ডেট। এবার একটু খেয়াল করে দেখেন, আপনি সারা বছর শেয়ারটা হোল্ড করেন নাই, কিন্তু ওই ডিভিডেন্ড ডিক্লারেশন ডেট যেদিন, সরি ডিভিডেন্ড আমি কথাটা ভুল বলেছি, সরি একটু ভুল বলেছি। ডিভিডেন্ড ডিক্লারেশন ডেট কথার অর্থ হচ্ছে কোম্পানি যেই ডেটে আইসা তার ডিভিডেন্ড ডিক্লেয়ার করে সেই ডেটটাকে বলা হয় ডিভিডেন্ড ডিক্লারেশন ডেট। তার মানে হচ্ছে কোম্পানি কোনো একটা পার্টিকুলার ডেটে এসে তার শেয়ার হোল্ডারদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দেয় যে এই তারিখে সে তার ডিভিডেন্ড মানে ঘোষণা করছে। সাপোজ প্রাইম ব্যাংক এই বছর 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, 10% বা 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এইটা কত তারিখ দিছে? সাপোজ জুন মাসের 15 তারিখ দিছে, তাহলে ওই জুন মাসের 15 তারিখ হচ্ছে প্রাইম ব্যাংকের জন্য ডিভিডেন্ড ডিক্লারেশন ডেট। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, তাহলে জুন মাসের 15 তারিখ 2020 সালের জুন মাসের 15 তারিখ প্রাইম ব্যাংক তার ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে 2019 সালের জন্য। তার মানে 2019 সালে ব্যবসা করে যে টাকাটা আর্ন করছে তার উপরে সে 15% ক্যাশ ডিভিডেন্ড দিবে, ঠিক আছে? জি স্যার। এখন এই টাকাটা আসলে পাবে কি? তখন তার একটা রেকর্ড ডেট ঘোষণা করছে, ঠিক আছে জুন মাসের 30 তারিখে যাদের যাদের কাছে প্রাইম ব্যাংকের শেয়ার থাকবে ওই সমস্ত ইনভেস্টররাই এই 2019 সালে ডিভিডেন্ড পাবে। কথা কি বোঝা গিয়েছে? জুন মাসের 30 তারিখে যারা যারা প্রাইম ব্যাংকের শেয়ার হোল্ড করবে তারাই এই ডিভিডেন্ডটা পাবে।
এখন খেয়াল করে দেখেন, আপনি 2019 সালের জানুয়ারি মাসের 1 তারিখে একটা প্রাইম ব্যাংকের শেয়ার কিনেছেন, 1000 শেয়ার কিনেছেন। আপনি হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনি জুন মাসের 29 তারিখ পর্যন্ত শেয়ারটা, সাপোজ জুন মাসের 20 তারিখ পর্যন্ত বা 25 তারিখ পর্যন্ত শেয়ারটা হোল্ড করেছেন। আমি জুন মাসের 26 তারিখ শেয়ারটা পারচেজ করেছি, কিন্তু রেকর্ড ডেট ছিল জুন মাসের 30 তারিখ। জুন মাসের 30 তারিখ এই শেয়ারের মালিক আমি। ডিভিডেন্ড কি আমি পাবো না আপনি পাবেন? আপনি পাবেন। কথা কি বোঝা যাচ্ছে? রেকর্ড ডেট হচ্ছে একটা পার্টিকুলার ডেট, ওই ডেটে যে শেয়ারের মালিক থাকবে সেই ডিভিডেন্ড পাবে। এখন আপনি 2019 সালের জানুয়ারি মাসের 1 তারিখ শেয়ার কিনছেন, 2020 সালের জুন মাসের 20 তারিখ শেয়ার সেল করে দিয়েছেন। আমি 25 তারিখ থেকে শেয়ারটার মালিক, বা 24 তারিখ থেকে আমি শেয়ারটার মালিক। 30 তারিখ হচ্ছে কোম্পানির রেকর্ড ডেট। তাহলে 2020 সালে আইসা 19 সালের ডিভিডেন্ড কে খাবে? আমি খাবো না আপনি খাবেন? স্যার আপনি খাবেন। কারণ কি? কারণ স্যার একটু বুঝি না স্যার, আবার একটু বলবেন? আপনি তো আসছেন দেরি করে, কেমনে বুঝবেন? 3:30টার ক্লাস, আসছেন 3:50-এ, তা আপনার বোঝাটা কি স্বাভাবিক? স্যার স্যার ফোনে নেট কিন্তু স্যার কারেন্ট চলে গেছিল, ফোনে নেট কিনা পর আসছি। আপনার পকেটে রাখা দেন। সবাই যদি আসতে পারে আপনারও আসা উচিত ছিল। আচ্ছা, বললাম যে রেকর্ড ডেট হচ্ছে একটা পার্টিকুলার ডেট। রেকর্ড ডেট হচ্ছে একটা পার্টিকুলার ডেট। ওই পার্টিকুলার ডেটে যে কোম্পানি শেয়ার হোল্ড করবে, সেই ডিভিডেন্ডের জন্য এন্টাইটেল হবে। এখন আমি বললাম যে প্রাইম ব্যাংকের রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে জুন মাসের 2020 সালের জুন মাসের 30 তারিখ, কথার কথা। এখন এই জুন মাসের 30 তারিখ ডিভিডেন্ডটা দিচ্ছে কোন সালের জন্য? 2019 সালের জন্য। এখন আমি বললাম যে শাহজাদিপুর 2019 সালের জানুয়ারি মাসের 1 তারিখ প্রাইম ব্যাংকের শেয়ার কিনেছে, সেই শেয়ারটা বিক্রি করেছে 2020 সালের জুন মাসের 20 তারিখ। সেই শেয়ারটা সাপোজ পারচেজ করেছি আমি। এটার মনে করেন যে এক্স ডিভিডেন্ড ডেট বা এটার প্রসেসিং হইতে 2 দিন বা 3 দিন সময় লাগলো, ধরলাম 3 দিন সময় লাগলো। 23 তারিখ থেকে, এই জুন মাসের 23 তারিখ থেকে এই শেয়ারটার মালিক আমি। তার মানে শাহজাদি যদিও 1.5 বছর শেয়ারটা হোল্ড করছে, কিন্তু রেকর্ড ডেটের দিন যেহেতু শেয়ারটার মালিক আমি, সো এই শেয়ারটার ডিভিডেন্ড আমি খাবো না শাহজাদি খাবে? আপনি খাবেন। আপনি ফ্যান্টাস্টিক। তার মানে আমি কি বললাম? ডিভিডেন্ড ডিক্লারেশন ডেট হচ্ছে ওই ডেট যে দিন ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়। রেকর্ড ডেট হচ্ছে সেই পার্টিকুলার ডেট যে ডেটে, মানে ওই পার্টিকুলার ডেটে যে শেয়ার হোল্ডার হবে বা এই শেয়ারটা যার অধীনে থাকবে সেই ডিভিডেন্ডটা খাবে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? তার মানে স্যার যে মালিক সে খাবে। ফ্যান্টাস্টিক। যে মালিক, ওই পার্টিকুলার ডেতে যে মালিক সে খাবে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। মামুন বুঝতে পেরেছেন? মামুন স্যার অল্প অল্প স্যার, পরে স্যার ভিডিও দেখে নিব। হ্যাঁ, আমি একটা জিনিস বলি আপনাদেরকে বলি। আমি যখন সাউথ ইস্ট ব্যাংকে ছিলাম, হ্যালো, হ্যাঁ স্যার। আমি যখন সাউথ ইস্ট ব্যাংকে ছিলাম, আমাদের সাউথ ইস্ট ব্যাংকের এমও ছিলেন আনোয়ারুল কবির। উনি এর আগে যমুনা ব্যাংকে ছিলেন, এখন উনি আরো একটা ব্যাংকে আছেন। হ্যাঁ, এবং উনি ব্যাংকিং ইন্ডাস্ট্রিজে খুবই রিনাউন্ড একজন ফিগার। আমার অনেক টিচার যারা আগে ব্যাংকে ছিলেন, ওনারাও এই আনোয়ার স্যারের ভক্ত। আনোয়ার স্যারের মুখ থেকে আমার এটা শোনা। উনি একটা ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন, আমি তো কর্পোরেটে ছিলাম। কর্পোরেটের এমও মানে বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চের ম্যানেজার উনি, বাংলাদেশের যে কোনো সাউথ ইস্ট ব্যাংকের ব্রাঞ্চের ম্যানেজার উনি। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, উনি বলছে যে ওনার এক কলিগ প্রতিদিন দেরি করে আসতো এবং উনি প্রতিদিন জিজ্ঞাসা করতো কেন দেরি করে আসছেন। সে এরকম করতে হতে প্রায় 72টা না 73টা কারণ বের করছে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যালো, 72টা না 73টা কারণ বের করছে। আনোয়ার স্যার তখন বলল যে উনি প্রায় 26 বছর না 24 বছর বললো চাকরি করতেছে তখনকার সময় পর্যন্ত। 24 বছরে উনি বলছে যে আমার জানা মতে আমি 3 দিন দেরি করে অফিসে আসছে কিনা আমার সন্দেহ আছে। 3 দিন আমার দেরি হয়েছে কিনা 24 বছরের মধ্যে আমার সন্দেহ আছে। তখন উনি একটা কথা বললো যে টাইমলি অফিসে আসা এটা একটা হ্যাবিট।
এবং আপনি একটু খেয়াল করেন, যারা দেরি করে আসেন সে ফিজিক্যাল ক্লাসও তারাই রেগুলারলি দেরিতে আসেন, অনলাইন ক্লাসও তারাই দেরিতে আসেন। দুনিয়ার যত আজগুবি ঝামেলা সব ওই পার্টিকুলার কয়েকটা মানুষের জন্য। আসলে এগুলি ঝামেলা না, এগুলি হচ্ছে তাদের মানসিকতার সমস্যা। এই জন্য আমি মানে লেট করে আসাটা না আমার কাছে খুব বিরক্ত লাগে, আমার কাছে খুব বিরক্ত লাগে। প্লিজ এটা করেন না। মামুন কথা বোঝা গেছে? জি স্যার। মামুনের কিছু গুণ খুব ভালো, মামুন খুব এক্সট্রোভার্ট, মামুন খুব এক্সট্রোভার্ট। আবার মামুনের কিছু সমস্যাও আছে। আপনারা কি যেন ওর নামটা তো ভুলে গেলাম, স্টিভ জবস এর নাম শুনেছেন? স্টিভ জবস এর নাম, স্টিভ জবস কে ছিল? স্যার কে ছিল বলেন তো? স্যার সায়েন্টিস্ট ছিল। হ্যাঁ, যে খাওয়া আপেলটা আপনারা দেখেন, যে খাওয়া আপেলটার পিছনে দুনিয়া পাগল, ওই খাওয়া আপেলটার স্বত্বাধিকারী ছিলেন উনি। এবং ওনার প্রতিষ্ঠান থেকেই ওনাকে বের করে দেওয়া হয়েছিল। আপনারা জানেন কিনা একটু ওনার লাইফস্টাইলটা পড়ে দেখেন, ওনার বিবলিওগ্রাফিটা পড়ে দেখেন। স্টিভ জবস এর একটা কথা আছে, স্টে হাংরি এন্ড স্টে ফুলিশ। এটা উনি হার্ভার্ড ইউনিভার্সিটির মানে যখন গেস্ট স্পিকার হয়ে গেছিলেন তখন উনি এই কথাটা বলছিলেন যে স্টে হাংরি স্টে ফুলিশ। আপনি আপনাকে বেশি চালাক প্রমাণ করতে যায়েন না, মার্কেটে আপনার চাইতে চালাক লোকের অভাব নাই। আপনি যখনই আপনাকে চালাক হিসেবে প্রমাণ করতে যাবেন নিশ্চিত থাকেন আপনি ঠইগা আসবেন। আপনি বোকা থাকেন, বোকা থাইকা শিখতে চেষ্টা করেন, দেখবেন আপনি বেশি শিখতে পারবেন। যত বেশি আপনার পেটে খিদা থাকবে আপনি তত বেশি খাইতে পারবেন। আমি খাওয়া বলতে ফিজিক্যাল ফুডের কথা বলতেছি না, আপনার স্কিল ডেভেলপমেন্টের কথা বলতেছি। এবং যত বেশি আপনি বোকা সাইজা মানুষের কাছ থেকে স্কিল ডেভেলপ করায় নিতে পারবেন, আপনি বিশ্বাস করেন চালাকি করে আপনি কিচ্ছু করতে পারবেন না। সরলতা হচ্ছে সবচেয়ে বড় সৌন্দর্য, কথাটা মনে রাখেন। মামুন বুঝা গিয়েছে কথাটা? এটা মামুনকে না, আমি সবাইকে জি স্যার। বললাম। আমি এটা মামুনকে না, মামুনকে আমি মানে স্পেসিফিক্যালি কিছু বলি নাই, আমি আবারও বলতেছি। একজনের মাধ্যমে আর কি হ্যাঁ, আমরা সবাই বুঝে নিব হ্যাঁ আর কি। হ্যাঁ, কথাটা বুঝা নিয়েন, ট্রাস্ট মি, বিশ্বাস করেন। মানুষ এই দুনিয়াতে চালাক কেউ যদি বলে যে সে সবচেয়ে বেশি চালাক, এটা দুনিয়ার ঢামিসা কথা। প্রত্যেকটা যে ক্ষেত্রে এক্সপার্টের উপরও এক্সপার্ট আছে, এক্সপার্টের উপরও এক্সপার্ট আছে, এক্সপার্টের উপরও এক্সপার্ট আছে। দ্য মোমেন্ট ইউ উইল বিলিভ দ্যাট ইউ আর দ্য বেস্ট, ফ্রম দ্যাট মোমেন্ট ইউর ডেভেলপমেন্ট ইজ গোয়িং টু ইনভার্স। আপনার ডেভেলপমেন্টটা বা আপনার মানে উত্থানটা আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে। আপনার জানার কখনো এটা সম্ভব না, দুনিয়াতে সবার সবকিছু জানা সম্ভব না। আপনি যতক্ষণ সজাগ আছেন এতক্ষণ পর্যন্ত আপনি আপনাকে ডেভেলপ করতে চেষ্টা করেন। মানুষকে বোকা বানানোর মধ্যে কোনো চালাকি নাই, কোনো বেড়াগিরি নাই, খেয়াল করেন, আসলেই নাই, আসলেই নাই। আচ্ছা, এতটুক পর্যন্ত, যতটুক পর্যন্ত বলেছি এতটুক পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার একটু একটা জিনিস খেয়াল করেন শাহজাদি, পরবর্তী পয়েন্ট হচ্ছে এক্স ডিভিডেন্ড ডেট। এখন আমি প্রাইম ব্যাংকের জন্য রেকর্ড ডেটটা কবে বলেছি? 30 জুন মাসের 30 তারিখ। আমার কথা কি আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন? আমি কিন্তু আপনাদের কথা খুব আস্তে আস্তে শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, ভালো মতো তো শোনা যায়। আচ্ছা, অসুস্থ থেকে এই মনে আছে দুপুরের পরে থেকে মনে শরীর আরেকটু ভালো ফিট, মানে ভালো অনুভব করতেছি। এখন আমার গলার জোর অনেক বাড়ছে আল্লাহর রহমতে। তবে একটা খারাপ সংবাদ শুনে আমাদের বাসার সবারই মনটা খারাপ। আপনারা একটু দোয়া করেন, আমার বাসায় যে বুয়াটা কাজ করে তার বোন, তার ভদ্র মহিলার 2টা বাচ্চা, স্বামী পরিত্যক্তা, মানে স্বামী তাকে ছেড়ে চলে গেছে, একদমই নিডি, একদমই গরিব। হ্যাঁ, ওর পুরা গায়ে গরম পানি পরে ঝলসায় গেছে, আরে একদম প্রস্রাবের রাস্তা টাস্তা সব ঝলসায় গেছে। হ্যাঁ, তো আমার আম্মার উদ্যোগে ওনার চিকিৎসার দায়িত্বটা আমরা নিচ্ছি আর কি। এটা শোনার পর আমার একদম বেশি খারাপ লাগছে। তখন আমি আমার আম্মাকে বললাম যে আম্মা, ওর চিকিৎসার যত খরচ যা আছে সব আমরা নিব, যা লাগে একদম A to Z যা লাগে। আমরা তো আমাদের ফ্যামিলিতে সবাই আমরা অসুস্থ, আল্লাহ পাক তো আমাদেরকে অল্পতে বাঁচায় দিছে। যদি আমাদের হসপিটালে যাইতে হইতো তাহলে তো আমাদের অনেক টাকা লাগতো। মনে করলাম যে এই টাকাটা আমরা সদকা হিসাবে তার পেছনে খরচ করে দিব, এতে যদি আল্লাহ পাক খুশি হয় তাইলে আমরা খুশি। কথা কি বোঝা যাচ্ছে? এইটা শোনার পর আসলে একটু মনটা খারাপ। মানুষের বিপদ আসতে একটা সেকেন্ডের ব্যাপার,
আমরা আসলে চালাকি যে করি, চালাকি আসলে এগুলি আসলে খুবই মাইনর। এই এই দুনিয়াতে চালাকি করে আসলে কিছুই গেইন করার নাই, কিছুই গেইন করার নাই। আচ্ছা, এবার আসেন, একটা শেয়ার আমরা যখন পারচেজ করি, কথাটা মনে রাখেন, পারচেজ করার পর আগে এটা প্রসেসিং হইতে সময় লাগতো 3 দিন। 3 দিন পর আমি এই শেয়ারটার অরিজিনালি মালিক হব এবং এই শেয়ারটা আমি বিক্রি করতে পারবো। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে সাপোজ তাহলে স্যার 3 শাহজাদির দিন কাছে লাগতো একটা কেন শেয়ার স্যার? আছে, এটা একটা শেয়ার প্রসেসিং হইতে এখন 2 দিন লাগে, আগে 3 দিন লাগতো, আগে 3 দিন লাগতো। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, এই শেয়ারটা প্রাইম ব্যাংকের শেয়ারটা যখন শাহজাদির কাছে আছে, তখন প্রাইম ব্যাংকের ডাইরেক্টরিসে এই শেয়ারটার মালিক হচ্ছে শাহজাদি। শেয়ারটার মালিক কে? শাহজাদি। তার মানে ডিভিডেন্ড শাহজাদি পাবে, যেহেতু শাহজাদি মালিক। এখন শাহজাদি একটু চালাকি করছে। শাহজাদি কি করছে? শেয়ারটা বিক্রি করছে 28 তারিখ। শেয়ারটা বিক্রি করছে কয় তারিখ? 28 তারিখ। শেয়ারটা পারচেজ করছি আমি 28 তারিখ, কিন্তু শেয়ারটা প্রসেসিং হইতে সময় লাগবে কয়দিন? ধরলাম 3 দিন, এখন 2 দিন লাগে, আমি আগের প্রসেসিং এ ধরলাম। সময় লাগে কয়দিন? 3 দিন। তার মানে জুলাইয়ের 1 তারিখ আসলে না আমি শেয়ারের মালিক হব। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আমি শেয়ারের মালিক হব জুলাই মাসের 1 তারিখ, কিন্তু শেয়ার পারচেজ করছি আমি কবে? 27 তারিখ। জুন মাসের 28 তারিখ। কথা কি 28 বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে? 28 28 তারিখ। তারিখ। তাহলে 29, 30, 1 তারিখ আমি যায় মালিক হব। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, 30 তারিখ তো রেকর্ড ডেট হয়ে গেছে। 30 তারিখ প্রাইম ব্যাংকের ডাইরেক্টরিতে এই শেয়ারের মালিক কে? আমি না শাহজাদি? শাহজাদি শেয়ার বিক্রি করে দিছে, আর আমি শেয়ার কিনছি। এক্স ডিভিডেন্ড ডেট কি সে সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আমি ভাবতেছি ডিভিডেন্ড আমি পাবো, ডিভিডেন্ড যা জমা হয়েছে শাহজাদির অ্যাকাউন্টে। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গিয়েছে? একটু একদম আস্তে আস্তে একদম slowly কি আস্তে বললাম আস্তে আমি কথাটা আবার বুঝিনি বলতেছি। স্যার। হ্যাঁ, আমি আবার বলতেছি জি স্যার। যে শেয়ারটা প্রসেসিং হইতে সময় লাগে 3 দিন। শেয়ারটা প্রসেসিং হইতে সময় লাগে কয়দিন? 3 দিন। 3 দিন। সাপোজ শাহজাদি 28 তারিখ শেয়ার বিক্রি করছে, তাহলে এই শেয়ার 28 তারিখে শাহজাদির নামে এন্ট্রি হয়ে আছে। এখন 3 দিন পর জুলাই মাসের 1 তারিখ আইসা সেটা আমার নামে এন্ট্রি হবে। জুলাই মাসের 1 তারিখে প্রাইম ব্যাংকের ডাইরেক্টরিজে সেটা এস এম আকবরের নামে এই পার্টিকুলার শেয়ারটা কি হবে? এনলিস্টেড হবে। কিন্তু রেকর্ড ডেট তো ছিল জুন মাসের 30 তারিখ। জুন মাসের 30 তারিখে এই শেয়ারটা কার নামে এনলিস্টেড করা? শাহজাদির নামে। জি স্যার তার মানে অবশ্যই। হচ্ছে যদিও শাহজাদি 28 তারিখ শেয়ার সেল করে দিছে, কিন্তু প্রসেসিং ডেটের কারণে ডিভিডেন্ড আমি না পেয়ে পাইছে কে? শাহজাদি। কথা কি বোঝা গেছে? এই জন্য বলা হয় যে এক্স ডিভিডেন্ড ডেটে আপনি যদি কোনো শেয়ার কিনেন, সেই শেয়ারের জন্য আপনি ডিভিডেন্ড কি অ্যাভেল করতে পারবেন না। এই জন্য এক্স ডিভিডেন্ড ডেট আসলেই শেয়ারের দাম যত টাকা ডিভিডেন্ড দিবে তত টাকা পর্যন্ত ফল করে। কথা কি ক্লিয়ার? কথাটা কি ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন আমরা একটু সামনের দিকে যাই। কথা একদম স্লো আসতেছে। আপনারা কি আস্তে কথা বলতেছেন না নেটের সমস্যার কারণে কথা স্লো স্যার আসছে? লাস্টে কি স্যার বললেন? নেটের সমস্যার কারণে স্যার। এক্স ডিভিডেন্ড ডেট আসে, যেহেতু যে লোকটা শেয়ার কিনতেছে সে যেহেতু আর ডিভিডেন্ড পাবে না, তো যত টাকা ডিভিডেন্ড কোম্পানি দিত তত টাকা পর্যন্ত শেয়ারের দাম ফল করে। ওকে, স্যার শেয়ারের দামটা কমে যাবে? কমে যাবে, স্বাভাবিক। এখন তো আপনি রিটার্নটা ডিভিডেন্ড হিসেবে পেয়ে যাচ্ছেন, তো আপনি কি এখন আর যেহেতু আপনি আর এই ডিভিডেন্ডটা পাবেন না, আপনি কি বাড়তি টাকাটা দিবেন? বাড়তি টাকাটা দিবেন না, তখন অটোমেটিক্যালি মার্কেটের ডিমান্ডটা ফল করলে শেয়ারের দামটা কমে যায়। তাহলে স্যার আগের জন কি পাবে না? হ্যাঁ, আগের জন বুঝি নাই। স্যার আগের জন কি মানে পাবে না? শাহজাদি কি পাবে না? হ্যাঁ, ডিভিডেন্ড শাহজাদি পাবে, কিন্তু শাহজাদি যদি শেয়ারটা বিক্রি করতে চায় শেয়ারটার প্রাইস ফল করবে, শেয়ারের প্রাইসটা ফল করবে। আচ্ছা, এবার আসেন টাকাটা শাহজাদি যে দিন পাবে। এখন মনে করেন রেকর্ড ডেট হচ্ছে জুন মাসের 30 তারিখ, কিন্তু ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট হবে জুলাই মাসের 15 তারিখ।
শাহজাদির কোম্পানি টাকাটা ছাড়বে হচ্ছে জুলাই মাসের 15 তারিখ। সাপোজ আমি বললাম যে আমি আপনাদেরকে 1000 টাকা করে দেব, কথার কথা। যেই ডেটে আমি বলছি সেই ডেটটা হচ্ছে ডিক্লারেশন ডেট। যে দিনের কথা বলবো যে ওই পার্টিকুলার ডেটে আমার ক্লাসে যারা থাকবে তারা এই টাকাটা পাবে, সেই ডেটটা হচ্ছে রেকর্ড ডেট। আর যেদিন আমি আপনাদেরকে হাতে হাতে টাকাটা পৌঁছায় দিব সেটাকে আমরা বলি পেমেন্ট ডেট। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা কি বলি? পেমেন্ট ডেট। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমাদের পরবর্তী পয়েন্টটা হচ্ছে ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট প্ল্যান। পেয়েছেন? সেটাকে সংক্ষেপে বলা হচ্ছে ড্রিপ, ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট প্ল্যান। পেয়েছেন? জি স্যার। আচ্ছা, রেদওয়ান একটু মিউট করেন যদি কিছু মনে না করেন। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, খেয়াল করে দেখেন, কোম্পানি অনেক সময় দেখে যে ইনভেস্টরদের হাতে যদি ডিভিডেন্ডটা দিয়ে দেয়, ইনভেস্টররা সে টাকাটা ইনভেস্টমেন্ট করতে পারে, ইনভেস্টমেন্ট করে তারা একটা রিটার্ন জেনারেট করতে পারে। এখন কোম্পানি যদি দেখে ইনভেস্টর যে পরিমাণ রিটার্ন জেনারেট করতে পারে, কোম্পানি নিজে ইনভেস্ট করে যদি তার চাইতে বেশি রিটার্ন জেনারেট করতে পারে, সেই ক্ষেত্রে কোম্পানি তার ইনভেস্টরদেরকে ডিভিডেন্ড না দিয়ে সেই টাকাটা রিইনভেস্ট করে। রিইনভেস্ট করার ফলে কোম্পানি ইন ফিউচারে আরো বেশি ভ্যালু জেনারেট করতে পারে এবং কোম্পানির ভ্যালু বাড়তেছে, পাশাপাশি কোম্পানির শেয়ার প্রাইসও বাড়তেছে। এই প্ল্যানটাকে আমরা বলি ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট প্ল্যান। তার মানে ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট প্ল্যানে কোম্পানি তার শেয়ার হোল্ডারদেরকে ডিরেক্ট ডিভিডেন্ডটা না দিয়ে সে ডিভিডেন্ডের টাকাটা রিইনভেস্ট করে। যখন রিইনভেস্ট করা হয়, যে সমস্ত প্রজেক্টে রিইনভেস্ট করে সেই সমস্ত প্রজেক্ট কোম্পানিকে আরো এডিশনাল রিটার্ন জেনারেট করে দেয় বা এডিশনাল ভ্যালু অ্যাড করে, যার কারণে কোম্পানির ভ্যালু বাড়ে। কোম্পানির ভ্যালু যখন বাড়ে তখন অটোমেটিক্যালি কোম্পানির শেয়ারের প্রাইসও বাড়ে। কথা কি বোঝা যাচ্ছে? এই ধরনের প্ল্যানগুলিকে আমরা বলি ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট প্ল্যান। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। ফ্যান্টাস্টিক। তাহলে যতটুকু পর্যন্ত বলছি ডিক্লারেশন ডেট থেকে এতটুকু পর্যন্ত আমাকে একটু সামারি করেন। কে বলবেন? শাহজাদি ছাড়া, শাহজাদি ছাড়া কে বলবেন? হ্যালো, আমি বলি বলেন। স্যার, কোম্পানি কোন একটা ডিক্লারেশন ডেট হচ্ছে কোম্পানি কোন একটা পার্টিকুলার ডেটে এসে সে তার শেয়ার হোল্ডারদের যে ডিভিডেন্ডটা ডিক্লেয়ার হিসাবে দেয় সেটাকে ডিক্লারেশন ডেট বলা হয়। ওকে, ওকে, তারপর হচ্ছে স্যার এক্সাম্পল হিসেবে এ যদি 2019 সালে 20 জুন শেয়ারটা কিনলো, বাট ওই শেয়ার বি কিনলো 10 জুন, বাট কোম্পানির রেকর্ড ডেট হচ্ছে বা ডিক্লারেশন ডেট হচ্ছে 22 জুন, তাহলে ডিভিডেন্ডটা পাবে বি। সেকেন্ড হচ্ছে এক্স ডিভিডেন্ড ডেট, শেয়ার প্রসেসিং হতে 2 দিন লাগে, তারপর ওই 2 দিন পরে যে শেয়ারটা কিনবে সে হচ্ছে শেয়ারের অরিজিনাল অনার। ওকে, আরেকটা হচ্ছে স্যার পেমেন্ট ডেট, ওটা হচ্ছে হাতে হাতে যখন আমি কি বলে শেয়ারটা পৌঁছে দেব ওটাকে পেমেন্ট ডেট বলা হাতে হয়। হাতে না, হাতে হাতে যখন টাকা পৌঁছায় দিবেন, যেদিন কোম্পানি তার টাকাটা ডিস্ট্রিবিউট করে সেই ডেটটাকে বলা হয় পেমেন্ট ডেট। ওকে, ডিস্ট্রিবিউট, জি স্যার। এবার আসেন ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট প্ল্যান। ডিস্ট্রিবিউট মানে বুঝলাম না। কোম্পানি টাকাটা ডিস্ট্রিবিউট করতেছে, টাকাটা কোম্পানি যেদিন তার হাত থেকে ছেড়ে দিছে সেই ডেটটাকে বলা হয় পেমেন্ট ডেট। পেমেন্ট ডেট মানে কি? যেদিন টাকা আপনি হাতে পাইছেন। টাকা দিব কিন্তু এখনো দেই নাই, আমি যে বলতেছি দিব, যেদিন বলছি সেটা হচ্ছে ডিক্লারেশন, যেদিন টাকা হাত থেকে ছেড়ে দিছি আপনাদের জন্য সেটা হচ্ছে পেমেন্ট ডেট। ওকে, তাহলে স্যার রেকর্ডটা একটু বলবেন। রেকর্ড ডেট হচ্ছে ওই পার্টিকুলার ডেতে যারা মালিক তারাই হচ্ছে ডিভিডেন্ডের জন্য এন্টাইটেল। ওই পার্টিকুলার ডেতে যারা মালিক, যেমন আমি বললাম, কি বললাম, যে আমি বললাম যে আমি ক্লাসে সবাইকে 1000 টাকা করে দিব, তাহলে এই যে আমি বললাম এটা হচ্ছে ডিক্লারেশন। কোন দিন দিব? 29শে ফেব্রুয়ারি যারা ক্লাসে থাকবে তাদেরকে আমি কি 1000 টাকা করে দিব। ওকে ফাইন। 29শে ফেব্রুয়ারি যারা ক্লাসে থাকবে, 29শে ফেব্রুয়ারি হচ্ছে আবার রেকর্ড ডেট। যেদিন আমি টাকাটা সবার হাতে হাতে পৌঁছায় দিব সেটা হচ্ছে পেমেন্ট ডেট। ওকে, জি স্যার। ওকে, দেন হচ্ছে ডিভিডেন্ড রিইনভেস্ট প্ল্যান, এটা হচ্ছে যখন কোম্পানি দেখবে যে ইনভেস্টরের থেকে তার রিইনভেস্টটা কম হচ্ছে তখন সে রিইনভেস্টটা বাড়িয়ে দেবে, কি বলে শেয়ার হোল্ডারদের ডাইরেক্ট ডিভিডেন্ড না দিয়ে সে রিইনভেস্ট করবে যাতে ফিউচারে তার গ্রোথটা বেশি ম্যাক্সিমাইজ হয়।
এই আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার শোনা যায় জি তো। ও স্যার। কি লিখলো? রেদওয়ান লিখতেছে আপনার কথা সাউন্ড নাই। মানে কি? রেদওয়ান কি আমার কথা শুনতে পাচ্ছে না? আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? জি কই স্যার। স্যার কই জি লেখছে স্যার শোনা তো যাচ্ছে। আজকে সামিয়া লেখছে। না হ্যাঁ স্যার হ্যাঁ। মেসেজ দিছে কে মিটার মধ্যে মেসেজ আচ্ছা দিছে। না, ও মেসেজে লিখলো আর কি। ও আচ্ছা আচ্ছা এবার নিচে। আসেন, রেদওয়ানের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা এবার আসেন আমাদের পরবর্তী পয়েন্টটাতে যাই। খেয়াল করে দেখেন তো, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য ডিভিডেন্ড পলিসি। কি কি ফ্যাক্টর গুলো আপনার ডিভিডেন্ড পলিসিতে ইনফ্লুয়েন্স করে? এক নাম্বার হচ্ছে কনস্ট্রেন্টস অন ডিভিডেন্ড পেমেন্ট। পেয়েছেন? জি স্যার। কনস্ট্রেন্টস অন ডিভিডেন্ড পেমেন্ট। এখানে আমি কয়েকটা পয়েন্টের কথা বলি, এই পয়েন্টগুলি আপনারা একটু লিখে রাখেন। এক নাম্বার কথা হচ্ছে কোম্পানি তার লিগ্যাল ক্যাপিটালের উপরে ডিভিডেন্ড দিতে পারবে না। লিখে রাখেন, কোম্পানি তার লিগ্যাল ক্যাপিটালের উপরে ডিভিডেন্ড দিতে পারবে না। তার লিগ্যাল ক্যাপিটালের উপর বেস করে সে ডিভিডেন্ড দিতে পারবে না। লিখেছেন? জি স্যার। জি স্যার। কোম্পানির যদি কোনো ওভারডিউ লায়াবিলিটি থাকে তাহলে সে ডিভিডেন্ড দিতে পারবে না। কোম্পানির যদি কোনো ওভারডিউ লায়াবিলিটি থাকে, সেই ওভারডিউ লায়াবিলিটি থাকলে সে ডিভিডেন্ড দিতে পারবে না। লিখেছেন? জি স্যার। আচ্ছা 3 নাম্বার লেখেন, ডেট হোল্ডারদের যদি কোনো রেস্ট্রিকশন থাকে সেই রেস্ট্রিকশন উপেক্ষা করে সে ডিভিডেন্ড দিতে পারবে না। ডেট হোল্ডারদের যদি কোনো রেস্ট্রিকশন থাকে সেই রেস্ট্রিকশন উপেক্ষা করে সে ডিভিডেন্ড দিতে পারবে না। লেখা রাখেন। ডেট হোল্ডারদের যদি কোনো রেস্ট্রিকশন থাকে সেই ডেট হোল্ডারদের রেস্ট্রিকশন উপেক্ষা করে সে ডিভিডেন্ড দিতে পারবে না। মামুন লিখেছেন? মামুন? জি জি স্যার। মামুন হ্যাঁ লিখেছেন? লিখেছেন মামুন? স্যার এক নাম্বারটা কি আবার একটু বলবেন? এক নাম্বারটা হ্যাঁ বললাম এক যে নাম্বারটা কোম্পানি তার লিগ্যাল ক্যাপিটালের উপর বেস করে ডিভিডেন্ড দিতে পারবে না। লিগ্যাল ক্যাপিটালের উপর বেস করে ডিভিডেন্ড দিতে পারবে না। আচ্ছা কি কি লিখছেন একজন আমাকে একটু পড়ে শোনান তো। আফিফা হামিদা বলেন কি কি লিখছেন। আফিফা হামিদা বলেন কি কি লিখছেন। আফিফা আমার কথা কি শোনা যাচ্ছে? লামিয়া? জি স্যার। হ্যাঁ বলেন। কোম্পানি তার লিগ্যাল ক্যাপিটালের উপর ডিভিডেন্ড দিতে পারবে না। 2, কোম্পানির ওভারডিউ লায়াবিলিটি থাকলে সে ডিভিডেন্ড দিতে পারবে না। 3, ডেট হোল্ডারদের কোনো রেস্ট্রিকশন থাকলে তা উপেক্ষা করে ডিভিডেন্ড দিতে পারবে না। ওকে ফাইন। এবার আসেন 2 নাম্বার পয়েন্টটা বলতেছে, খেয়াল করে দেখেন, ইনভেস্টমেন্ট অপরচুনিটি পাইছেন? জি স্যার। আচ্ছা কোম্পানির যদি কোনো ইনভেস্টমেন্ট অপরচুনিটি থাকে তাহলে সে স্যার। সাধারণত ডিভিডেন্ড দেয় না। যেমন আমরা আমি বুঝতে পেরেছি আপনি লেফট স্যার করেছিলেন। আমি একটু বাইরে আমরা তো এর জন্য লিখতে পারি হ্যাঁ হ্যাঁ ওকে বললাম আমরা ডিভিডেন্ড রিসিডুয়াল প্ল্যানে আমরা কি বলেছিলাম যে কোম্পানির যদি কোনো ইনভেস্টমেন্ট অপরচুনিটি থাকে তখন সে কি করবে না, ডিভিডেন্ড দিবে না। দেবেন না। আরেকটা প্রবলেম হচ্ছে, খেয়াল করেন 4 নাম্বারটা, ওনারশিপ ডাইলুশন। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখেন, আপনারা 4 জন মিলে একটা কেক কিনছেন। 4 জন মিলে একটা কেক কিনছেন, সবাই কত পার্সেন্ট করে ওনার? 25% করে ওনার। এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এবার যদি ওনারশিপ 5 জন হয়ে যায় তাইলে আপনি কত পার্সেন্ট ওনার? 20%. যদি এবার 4 জনের জায়গায় ওনার 5 জন হয় তাহলে প্রত্যেকে কত পার্সেন্ট করে ওনার? কেকের কতটুকু অংশ? 20% করে পাবে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? যদি 4 জনে মিলে একটা কেক কিনেন সবাই 25% করে কেকটার ওনার। আর যদি 5 জনে মিলে একটা কেক কিনেন তাহলে সবাই 20% করে ওনার।
তাহলে এবার বলেন তো, আমি যত বেশি শেয়ার হোল্ডার বাড়াবো আমার প্রপোর্শন অফ ওনারশিপ কি বাড়বে না কমবে? কমবে। বাড়বে। কি স্যার বাড়বে যত স্যার। বেশি শেয়ার হোল্ডার হবে আমার প্রপোর্শন অফ ওনারশিপ কি বাড়বে না কমবে? কমবে স্যার। কমবে। পূজা, কথা বলবেন যখন চিন্তা করে কথা বলবেন, হুট করে একটা কথা বলে দিবেন না। আগে যখন কত- 4 জন ওনার ছিলেন তখন আপনি 25% ওনারশিপ পাইছেন, এখন 5 জন ওনার, তার মানে আপনার প্রত্যেকের জন্য হচ্ছে 20% করে ওনারশিপ। কথা কি বোঝা যাচ্ছে? তখন কত জি স্যার। কত পার্সেন্ট করে? 20% করে। এবার 20%। একটু খেয়াল করেন, দেখেন তো আপনার মানে শেয়ার হোল্ডার যখন বাড়তেছে আপনার আর্নিং পার শেয়ারটা কি বাড়বে না কমবে? আর্নিং পার শেয়ার কি, আপনি প্রতি একটা শেয়ারের জন্য আপনার কত টাকা আর্ন হয় আমরা এটা বের করি কিভাবে? আর্নিং পার শেয়ার ইজ ইকুয়াল টু নেট ইনকাম ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ারস। এখন আপনার নেট ইনকাম ঠিক আছে, নাম্বার অফ শেয়ারস বেড়ে গেছে, আর্নিং পার শেয়ার কি বাড়বে নাকি কমবে? কমবে। চিন্তা করে দেখেন, কমবে। কারণ কি, আগে সাপোজ আপনি 100 টাকা আর্ন করতেন, আগে আপনার 4 জন ওনার ছিল, আপনি 25 টাকা আপনার আর্নিং পার শেয়ার ছিল। এখন আপনার 100 টাকাই আর্নিং আছে, কিন্তু আপনার নাম্বার অফ শেয়ার হোল্ডার 5 জন হয়ে গেছে, তাহলে আপনার আর্নিং পার শেয়ার 25 টাকা থেকে কমে এখন 20 টাকায় চলে আসছে। জি স্যার। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। তার মানে আপনি যত বেশি শেয়ার মানে শেয়ার ইস্যু করতেছেন আপনার ওনারশিপ ডাইলুটেড হচ্ছে, তার মানে আপনার প্রপোর্শন অফ ওনারশিপ আস্তে আস্তে কমে যাচ্ছে। এই জন্য শেয়ার হোল্ডাররা চায় না যে অতিরিক্ত শেয়ার ইস্যু করা হোক, কারণ অতিরিক্ত শেয়ার যদি ইস্যু করা হয় তার ওনারশিপ ডাইলুটেড হয়ে যায়, তার মানে তার প্রপোর্শন অফ ওনারশিপ কমে যায়। পাশাপাশি ইনকাম যদি সেই লেভেলে না বাড়ে তাহলে তার আর্নিং পার শেয়ারও কমে যায়। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। শিওর? ওকে, এবার আসলে একটু সামনের দিকে দেখি। খেয়াল করে দেখেন পেজ 547 এ যান, পেজ 547 গিয়েছেন? জি স্যার। দেখেন স্টক ডিভিডেন্ড একটা কথা আছে, স্টক ডিভিডেন্ড এন্ড স্টক স্প্লিটস পেয়েছেন? জি স্যার। জি স্যার। পেয়েছেন? খেয়াল করে দেখেন কোম্পানি কোম্পানি আপনার সরাসরি ক্যাশে ডিভিডেন্ড না দিয়ে সে আপনাকে শেয়ারেও ডিভিডেন্ড দিতে পারে। কথা কি বুঝতে পারলাম? সে আপনাকে শেয়ারেও ডিভিডেন্ড দিতে পারে। কিভাবে দিল? মনে করেন প্রত্যেকের যার যতটা শেয়ার আছে তার উপরে 5% একটা স্টক ডিভিডেন্ড দিল। মনে করেন আপনার 100টা শেয়ার আছে, আপনার 100টা শেয়ারের 5% কত? 5টা, আপনাকে 5টা শেয়ার সে ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিল, নতুন আপনি 5টা শেয়ার পাইলেন। আপনার কারো যদি 1000 শেয়ার থাকে তাহলে 1000 শেয়ারের 5% কত? যত হয় 50টা, সাপোজ 1000 শেয়ারের 5% হতো 50টা শেয়ার, সে 50টা শেয়ার ডিভিডেন্ড হিসেবে পাইলো। তার মানে আগে যদি আপনার 100টা শেয়ার থাকে এখন আপনার শেয়ারের সংখ্যা 105টা। আগে যদি আপনার 500টা শেয়ার থাকে এখন আপনার এই 5% বাইরে আপনার যা হয় ততটা হচ্ছে আপনার শেয়ার। আপনার যদি সাপোজ 1000 শেয়ার থাকে তাহলে 1050টা এখন হচ্ছে আপনার শেয়ার। এবার একটু খেয়াল করে দেখেন, কোম্পানি আপনাকে শেয়ারে যখন ডিভিডেন্ড দিল, কোম্পানি নতুন কি কোনো অ্যাসেট ইস্যু করছে, তৈরি করতে পারছে? কোম্পানি নতুন কি কোনো অ্যাসেট তৈরি করছে? তার মানে কি করছে, কেক আগে যেটা ছিল এখনো সেইটাই হইছে। আগে এটার 4 জন ওনার ছিল, এখন এটার 5 জন ওনার হইছে। কেকের দাম কি তাইলে পার ইউনিটের কেকের দাম কি বাড়লো নাকি কমলো? কমছে স্যার স্যার। কমছে স্যার। কমছে, ঠিক না? প্রতি একজনের ভাগে যতটুকু কেক পড়তো এখন কেকের দাম বেসিক্যালি কমলো। এই জন্য যখন শেয়ার ডিভিডেন্ড দেওয়া হয়, যখন শেয়ার ডিভিডেন্ড দেওয়া হয় তখন কমে নাই। শেয়ারের দাম কমে যায়, তখন শেয়ারের দাম কমে যায়। কারণ কি, সাপোজ কেকটার দাম 100 টাকা, সাপোজ কেকটার দাম 100 টাকা, আগে এটার 4 জন শেয়ার 4টা শেয়ার ছিল, প্রতিটা শেয়ারের দাম 25 25 টাকা টাকা করে ছিল। এখন এটা 5টা শেয়ার হয়েছে, প্রতিটা শেয়ারের দাম 20 টাকা টাকা হয়েছে, করে। ঠিক না? তাহলে যখন শেয়ার ডিভিডেন্ড দেওয়া হয় বা স্টক ডিভিডেন্ড দেওয়া হয় তখন আসলে শেয়ারের দাম ফল করে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার, এখন জি ক্লিয়ার। স্যার। এবার আরেকটা জিনিস খেয়াল করেন, আপনারা এই শ্যাম্পু ইউজ করেন বাসায়? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, কি শ্যাম্পু ইউজ করেন একটু বলবেন? রেদওয়ান ডাব। কি শ্যাম্পু? ডাব স্যার ডাব। শ্যাম্পু ইউজ করেন। ডাব। শাহজাদি? প্যান্টিন। প্যান্টিন। আব্দুল রাহাত? স্যার ক্লিয়ার ম্যান।
আব্দুল রাহাত, হ্যালো চেয়ারম্যান স্যার, ক্লিয়ার আকিব হাসান। ওকে, ডাব জি আবার স্যার, অনেক চেয়ারম্যান হয়ে বলে। গেছে, এটা তো ডেয়ারিং জিনিস। পূজা, জি স্যার। কি শ্যাম্পু ইউজ করেন? স্যার সানসিল্ক না হলে ডাব, যে কোনো একটা। সানসিল্ক না হলে এই, আমি এইটাই খুঁজতে যাচ্ছিলাম, সানসিল্ক একটা শ্যাম্পু আছে, খেয়াল করেন আমি অনেক দিন পরে বাসায় সানসিল্ক শ্যাম্পু ইউজ করছি, আমার শ্যাম্পু শেষ হয়ে গেছে। আমার হচ্ছে আমার সিস্টেমটা হচ্ছে আমি প্রথমে আমার বোনেরটা খুঁজি, না পাইলে আপনার ভাবিরটা খুঁজি, যারটা পাই। আমাদের বাসা হচ্ছে সবার আলাদা আলাদা, এক্সেপ্ট আমি ছাড়া, সবার আলাদা আলাদা শ্যাম্পু। আমি হচ্ছে যখন যারটা সামনে পাই তারটা ইউজ করি। ওদিন আমি শুধু দেখলাম যে স্যার আমুরটা ইউজ করি। হ্যাঁ, বুঝি নাই। আমি শুধু আমুরটা ইউজ করি আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে যারটা পাই আর কি, যারটা পাই ওইটাই। ওই দিন কারোরটাই পাচ্ছি না, কারোরটাই পাচ্ছি না। তখন আজ আমার আম্মাকে বললাম যে আম্মা, সবাই মনে হয় শ্যাম্পু তালা দিয়ে রেখে দিছে, তাহলে আমাকে একটু শ্যাম্পুর ব্যবস্থা করে দাও। উনি দেখলাম কই থেকে যেন বের করলো, বের করে একটা সানসিল্কের ওই যে 2 টাকা দামের প্যাকেট আছে না, হ্যাঁ, প্যাকেট একটা বের করে দিল। আমি খুব অবাক হলাম যে আমার বাসায় সানসিল্কের 2 টাকা দামের প্যাকেটের শ্যাম্পু আনে, এটা তো আমি সহজে কোনোদিন দেখি না। কি বুঝলাম না, আমাদের কি অবস্থা এত খারাপ হয়ে গেল। আম্মা বলতেছে যা দিছে এটা দিয়ে গোসল করো। পরে আমি আমার ছোট বোনকে জিজ্ঞাসা করলাম যে এই মিনি প্যাক কবে থেকে আনার প্র্যাকটিস চালু হইলো? আমি তো সবসময় লিটার প্যাক আনি তোদের জন্য, তো লিটার প্যাক তো আনি, মিনি প্যাক দিয়ে আমরা ওই টুকটাক জিনিসপত্র থাকলে এগুলি ধুই। আমি তো শুই না ছোট মতো, আমার কি কি এতটুকু আন্ডারস্টিমেট করা হলো? শেষ পর্যন্ত এই শ্যাম্পু দেওয়া হইলো, এই শ্যাম্পু দেওয়া হইলো। আচ্ছা খেয়াল করে দেখেন, এটা কথার জন্য বললাম যে মিনি প্যাকের শ্যাম্পু কিন্তু খারাপ না, মিনি প্যাকের শ্যাম্পু ভালো। আপনারা কি একটা স্যার জিনিস জানেন? সানসিল্ক ওইটা ভালো স্যার, আসলে 2 টাকা হ্যাঁ, দাম অনেক ইউজ করে ডেফিনেটলি এটা। ভালো। 2 টাকা দামের যে শ্যাম্পুটা আমি দেখলাম এবং আমার কাছে মনে হয়েছে আমি এখন আর লিটার প্যাক কিনবো না। আমি রেদার দেন যদি যদিও আমার বাসায় কেউ সানসিল্ক ইউজ করে না, আমার বাসায় সবচেয়ে বেশি মানে ইউজ করে হচ্ছে পেন্টিন অথবা ডাব। আরেকটা শ্যাম্পু ইউজ করে, এটা আমার কাছে বিশ্বের সবচেয়ে জঘন্য শ্যাম্পু মনে হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা আমার এই জঘন্য শ্যাম্পুটা আমার বাসায় চলে, সেটা হচ্ছে ট্রেসিনি। খুবই বাজে একটা শ্যাম্পু। তো মনের কথা বলে দিচ্ছেন, হ্যাঁ, খুবই বাজে একটা শ্যাম্পু। স্যার এটা জঘন্য হওয়ার কারণ কি? ভুল করে দেয়। চুল পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, না না, আমার কাছে যেটা মনে হচ্ছে চুল জট লেগে যায়, জট লেগে যায়, কিন্তু এই তা শ্যাম্পুটা জট আমি বলে লাগে চুল তার কাছে স্মুথ হয়, পড়ে বাজে স্মুথ হয় না। হ্যাঁ, না এটা আমার বোন যেটা বললো, এটা নাকি বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে যেটা পাওয়া যায় এটা নকল। অরিজিনাল হ্যাঁ, ট্রেসিমি শ্যাম্পু নাকি অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আসলে একটু খেয়াল করে দেখেন যে আপনি একটা দোকানের সামনে যদি দাঁড়ান, তাহলে একটু খেয়াল করবেন কয়টা মিনি প্যাক বিক্রি হয় আর কয়টা লিটার প্যাক বিক্রি হয়। কথাটা বলার স্যার, উদ্দেশ্য হচ্ছে এইটা, হ্যালো মিনি প্যাক বেশি বিক্রি হয় নাকি লিটার প্যাক বেশি বিক্রি হয়, একটু বলেন তো মামুন। প্যাক স্যার, ওই স্যার যে মিনি প্যাক, ইসে মিনি প্যাক। রামিসা, একটু বলেন, মামুন কিছু বলতে চাচ্ছে, একটু শুনি আমরা। মামুন, স্যার রামিসা বলতেছিল যে স্যার ওর নেট আর ওয়াইফাই নাকি দুইটাই খারাপ স্যার, ওর প্রেজেন্ট একটু দিয়ে দিতে বলতেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন মিনি প্যাক বিক্রি হয় কেন, মিনি প্যাক বিক্রি হয়, দেশি মিনি প্যাক বিক্রি হয় কারণ কেন? স্যার, কারণ স্যার এটা স্যার 2 টাকা বা 3 টাকা, এটা সাধ্যের মধ্যে যার যখন যে যতটা এটা প্রয়োজন সাধ্যের দু মধ্যে। একটা নিতে একটু পারে। খেয়াল করে দেখেন, আগে এক একটা ব্যাংকের শেয়ারের দাম 300 টাকা 400 টাকা ছিল, ফেস ভ্যালু ছিল 100 টাকা, শেয়ারের দাম ছিল 300 400 টাকা, এমনও শেয়ার ছিল 800 900 টাকা। তার মানে আপনি যখন তারপর আবার শেয়ারের লট ছিল, একটা শেয়ার কিনতে হলে 500টা শেয়ার একসাথে কিনতে হবে, 500টার নিচে আপনি শেয়ার কিনতে পারবেন না। তার মানে প্রতি লট 1 লট কিনতে হবে অথবা 2 লট কিনতে হবে, 1 লট কিনলে 500টা শেয়ার কিনতে হবে। প্রতিটা শেয়ারের দাম যদি 300 টাকা হয়, তাহলে একটা ব্যাংকের শেয়ার কিনতে গেলে আপনাকে 15,000 টাকা শেয়ার কিনতে হবে বা 20,000 টাকা শেয়ার কিনতে হবে। সেইটা এখন এমন অবস্থায় আসছে, আপনি ইচ্ছা করলে একটা শেয়ার কিনতে পারবেন, একটা শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, মার্কেট ভ্যালু হচ্ছে 11 টাকা 12 টাকা। তার মানে আপনার যদি 12 টাকা 13 টাকা থাকে, আপনি শেয়ার মার্কেটে যায় টাকা ইনভেস্ট করতে পারবেন। কথা কি বোঝা যাচ্ছে? এবার বলেন তো, আগে ট্রেড বেশি হইতো না এখন ট্রেড বেশি হয়? এখন এখন স্যার বেশি হয়। এখন ট্রেড বেশি হয়, কারণ কি আগে আপনাকে ট্রেড করতে হইলে 10,000 15,000 টাকা ইনভেস্ট করতে হইতো, এখন আপনার হাতে 12 টাকা থাকলেও আপনি শেয়ার ইনভেস্ট করতে পারেন। আপনি একটা শেয়ার কিনবেন 12 টাকা দিয়ে, একটা শেয়ার কিনবেন, এবি ব্যাংকের শেয়ারের দাম 12 টাকা, এনবিএল এর শেয়ারের দাম 11 টাকা, একটা শেয়ার কিনবেন। কথা কি বোঝা যাচ্ছে? এরা তখন কি করছে, 100 টাকা ফেস ভ্যালুর যে শেয়ারটা ছিল,
এইটাকে ভাইঙ্গা 10টা শেয়ার করছে, প্রত্যেকটার দাম কত হইছে? প্রত্যেকটার দাম কত হইছে? 10 টাকা করে হইছে। এটাকে আমরা বলি স্টক স্প্লিট। এটাকে আমরা কি বলি? কি বলে স্টক স্প্লিট। শেয়ারগুলিকে ভাঙা ফেলছে, ভাঙা ছোট ছোট দামে শেয়ার বানায় ফেলছে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার, এতটুকু ক্লিয়ার। এতটুকু পর্যন্ত ক্লিয়ার। দেখেন তো বইয়ে এই জিনিসগুলি পাওয়া গেছে কিনা। পেজ নাম্বার দেখেন তো স্টক স্প্লিট, হ্যাঁ পেজ নাম্বার 547, স্টক স্প্লিট পাওয়া গেছে। জি স্যার। দেখেন তো স্টক ডিভিডেন্ড পাওয়া গেছে কিনা। জি স্যার। স্টক ডিভিডেন্ড পাওয়া গেছে। জি স্যার। দেখেন তো প্রাইস এফেক্ট পাওয়া গেছে কিনা। জি স্যার। পাওয়া গেছে। জি স্যার। জি স্যার। মজার ব্যাপার, খেয়াল করে দেখেন, চ্যাপ্টার শেষ। চ্যাপ্টার শেষ, খেয়াল করে দেখেন। স্যার, হ্যাঁ বলেন। স্যার স্টক ডিভিডেন্ড কি বুঝাইছেন? হ্যাঁ বলি নাই স্টক ডিভিডেন্ড। না স্যার। স্যার স্টক স্টক ডিভিডেন্ড আমরা কি বলছি খেয়াল করেন নাই, যে আপনাকে সরাসরি টাকা না দিয়ে সে শেয়ার দিয়ে দিচ্ছে, সে শেয়ার দিয়ে দিচ্ছে। তখন আমি কি বললাম, যে আপনার যতটা শেয়ার আছে তার উপরে 5% 10% দিয়ে দিল। এটার একটা সুবিধা আছে, যে ক্যাশ টাকাটা তো বের হইলো না, কিন্তু কিছু ঝামেলাও আছে। ঝামেলা কি, নতুন শেয়ার ইস্যু করতে হয়, তার একটা প্রসেসিং কস্ট আছে। তারপর সবচেয়ে বড় সমস্যা হলো, আপনার তো কোম্পানির কোনো ভ্যালু জেনারেট হইলো না। কিন্তু ভ্যালু জেনারেট না হয়ে যখন এডিশনাল শেয়ার ইস্যু হলো, তখন শেয়ারের প্রাইসটা ফল করে। এই জন্য যখনই স্টক ডিভিডেন্ড দেওয়া হয়, শেয়ার প্রাইসটা আস্তে করে ফল করে। ওকে। জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা, একটু আজানটা দিয়ে নে, আজান দিচ্ছে তো, একটু আজানটা দিয়ে নে, একটু আজানটা দিয়ে নে, আমরা আজানের একটা বিরতি। হ্যালো। হ্যালো, আমি শুনতেছি কথা, তো আজানের বিরতি চলতেছে।
আল্লাহ। হ্যালো, জি স্যার। জি আচ্ছা স্যার। জি স্যার। আমি একটু স্ক্রিনটা শেয়ার করতেছি। স্যার একটু অনারশিপ ডিলুশনটা আরেকবার বলবেন? ওনারশিপ ডাইলুশন কথার অর্থ হচ্ছে, ডাইলুশন মানে কি, প্রপোর্শন চেঞ্জ হওয়া। সাপোজ আপনার একটা কেক আগে 4 জন মিলে ওনার ছিলেন, তাহলে প্রত্যেকে 25% করে ওনার ছিলেন। এখন যখন 5 জন ওনার হইছেন, তখন প্রত্যেকে কত পার্সেন্ট করে ওনার হচ্ছেন? 20% করে। তার মানে শেয়ার হোল্ডার যখন বাড়তেছে, তখন প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রপোর্শনটা আস্তে আস্তে কমে যাচ্ছে। কথা কি বোঝা যাচ্ছে? প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রপোর্শনটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এটা কি আমরা বলতেছি ওনারশিপ ডাইলুশন। এতে করে সমস্যাটা কি হয়, আপনার আর্নিং পার শেয়ারটা কমে যায়। আর্নিং পার শেয়ারটা আমরা কি বলছি, প্রতি একটা শেয়ারের জন্য আপনি কত টাকা রিটার্ন জেনারেট করেন। সাপোজ আপনার টোটাল আর্নিং হচ্ছে 100 টাকা, আপনার নাম্বার অফ শেয়ার হোল্ডার হচ্ছে 4 জন, তাহলে প্রত্যেকের জন্য আর্নিং হচ্ছে 25 টাকা। কিন্তু নাম্বার অফ শেয়ার হোল্ডার যদি 5 জন হয় এবং আপনার আর্নিং যদি 100 টাকাই হয়, তাহলে পার হেড সেটার আর্নিং হচ্ছে কত, 20 টাকা করে। কথা কি বোঝা যাচ্ছে? এই জন্য বললাম যে শেয়ার হোল্ডাররা কখনোই চায় না তাদের নাম্বার হোক, শেয়ার হোল্ডার আরো বাড়ুক, কারণ বাড়লে কি হবে, তার পার মানে ইন্ডিভিজুয়াল যে প্রপোর্শন অফ ওনারশিপ সেটা আস্তে আস্তে কমে যাবে। ওকে, ওকে স্যার। মামুন আছেন? মামুন, আব্দুল্লাহ আল মামুন আছে? ইয়েস স্যার। এই তো মামুন, এটা একটু রিডিং করেন। এই যে সিলেক্ট করা লেখাটা একটু রিডিং করেন, অর্থ সহ বলবেন। স্যার, হুম, select a company listed in Dhaka Stock Exchange, either manufacturing or from banking industry, এতটুকু based পর্যন্ত on their মিড টার্মের সাথে financial. আপনার মিল আছে না? আপনার অলরেডি সিলেক্ট করা আছে না একটা? জি অলরেডি স্যার। একটা সিলেক্ট করা আছে না মিড টার্মের জন্য একটা select জি করেছিলেন না? স্যার। হ্যাঁ, আচ্ছা এরপরে পড়েন। Based on their financial statement, identify which type of divided policy কি they are পলিসি? following. কি পলিসি? Divided policy. ডিভাইডেন্ড না ডিভিডেন্ড? Dividend policy. ডিভিডেন্ড পলিসি। Sorry, sir. হ্যাঁ হ্যাঁ, Dividend আচ্ছা policy. ঠিক আছে। হুইচ টাইপ অফ ডিভিডেন্ড Dividend পলিসি দে আর ফলোইং। আচ্ছা, are তার মানে কি, following. তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে আপনাকে বের করতে হবে তারা কোন ধরনের ডিভিডেন্ড পলিসি ফলো করতেছে। দেন Yes, sir. If you are hired as a financial executive of that company, হ্যাঁ, would you follow the same policy পলিসি or অর এনি any different one, and why? ওয়ান ওয়াই। লামিয়া একটু পড়েন তো মা, কি লিখছি লামিয়া? স্যার নিচেরটা না, এটাই পড়েন, মামুনের পড়াটা আরেকটু সুন্দর করে। company listed in Dhaka Stock Exchange, either manufacturing or from banking industry. Based on their financial statement, identify which type of dividend policy they are following. If you Okay. are hired as a financial executive of the company, would you follow the same policy or any different one? Why? হ্যাঁ, এবার এটা বাংলায় বুঝায়া বলেন কি লিখছি আমি এটা। ফার্স্টে একটা ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আমি একটা কোম্পানি চুজ করব, ওটা either ম্যানুফ্যাকচারিং আর ব্যাংকিং দুইটাই হইতে পারে। ওকে, Based on statement, দেন তারা কোন ডিভিডেন্ড পলিসিটা ফলো করতেছে ওইটা বলবো। If you're hired as a financial executive, আমি যদি ফিনান্সিয়াল এক্সিকিউটিভ হইতাম তাহলে আমি কি সেম পলিসি অ্যাপ্লাই করতাম কিনা নাকি অন্যটা করতাম, আর যদি যেটাই করতাম ওটা কি জন্য, এটার কারণটা লিখবো। এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। Yes, sir. তারপরে কি করতে হবে একটু পড়েন তো। You will be to prepare a PowerPoint presentation and prepare a video recording of your presentation based on your findings. তার মানে আপনার ফাইন্ডিংস এর উপর বেস করে আপনি একটা পাওয়ার পয়েন্ট স্লাইড রেডি করবেন এবং একটা
ভিডিও রেকর্ডিং অফ ইউর প্রেজেন্টেশন, আপনার প্রেজেন্টেশনটা আপনার মোবাইলে রেকর্ডিং করবেন। ওকে, তারপর সেটা কবের মধ্যে জমা দিতে হবে? সেপ্টেম্বর 28, 4টার মধ্যে। 4টার মধ্যে। এই দুইটাতে কত মার্কস? 20 মার্কস, দুইটা মিল্লা। মার্কস। আর 20 মার্কস কিসে হবে বলেন? কুইজ আর ভাইবা রিটেন না, আর হচ্ছে ভাইবা এবং পরীক্ষা। আপনাদের কুইজ হবে কত তারিখ মনে আছে? বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার। আপনাদের কুইজ হবে বৃহস্পতিবার দিন। তাহলে আপনার ভাইবার ডেটটা একটু জেনে নেন। জি স্যার। আপনার ভাইবার ডেটটা স্যার এই ভাইবাইতে কি স্যার সরি স্যার এই কুইজটাতে কি স্যার 10 নাম্বার স্যার নাকি স্যার পরবর্তী একটা পরীক্ষা হবে? এই কুইজ তো আপনার ফাইনালের কুইজ না, এই কুইজ হচ্ছে আপনার নরমাল ক্লাস টেস্ট। আচ্ছা, ও আচ্ছা স্যার। হ্যাঁ, তাহলে আপনাদের প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের ভাইভাটা হবে 30 তারিখ 9:30 থেকে। কত তারিখ? 30 তারিখ 9:30 থেকে। 30 তারিখ, 30 তারিখ স্যার। হ্যাঁ 30 তারিখ 9:30 থেকে। এবং ওই দিনই আমি আপনাদের কি করব, যে সেকেন্ড যে অ্যাসাইনমেন্টটা সেটা দিব। ওকে, ওকে স্যার। ওই দিনই আমি আপনাদের সেকেন্ড অ্যাসাইনমেন্টটা দিব এবং সেকেন্ড অ্যাসাইনমেন্ট আমি বিকাল বেলা দিব আপনাদের। ওকে, ওকে স্যার। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? তাহলে আপনার ইংলিশের ভাইভা হচ্ছে 28 তারিখ, ফাইন্যান্সের ভাইভা কয় তারিখ? সেটা কি হবে? ফাইন্যান্সের ভাইভা কয় তারিখ? 30 তারিখ। 30 তারিখ। ইংলিশের ভাইভা হচ্ছে 28 তারিখ, ফাইন্যান্সের ভাইভা হচ্ছে 30 তারিখ। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। বলেন তো, লাস্ট ক্লাসে বেশি ডিভিডেন্ড কঠিন লেগেছিল না আজকে কঠিন লাগছে বেশি? লাস্ট ক্লাস। লাস্ট ক্লাসে। লাস্ট ক্লাসে এই কনসেপ্টটা আপনার কাছে একদম নতুন ছিল, আপনার কাছে মনে হচ্ছিল যে কি সমস্যা। যারা বাসায় একটু স্টাডি করছেন লাস্ট ক্লাসের পরে, তাদের কাছে আজকের জিনিসটা একদম পানি ভাত হয়ে গেছে। আর যারা স্টাডি করেন নাই, তারা চুপ করে বসে আছেন, তারা মনে করতেছে আমি চুপ করে থাকি, স্যার তো আমারে দেখলো না, আচ্ছা আমি বাচ্চা গেলাম। আসলে সে কি বাঁচছে? সে বাঁচে নাই, কারণ আপনার তো অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আপনি যখন প্রেজেন্টেশন করতে যাবেন, আপনাকে যখন আমি ভাই কোশ্চেন জিজ্ঞাসা করা শুরু করব, তখনই তো আর আপনার হুঁশ থাকবে না। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এবার আমাকে কি যেন বলে, দাঁড়ান আমাকে বাই দিস টাইম আমরা একটু রোল কলটা করে নিই। স্যার হুম, স্যার আমরা মিড টাইমে যে একটা অ্যানুয়াল রিপোর্ট ডাউন দিয়েছিলাম এটাতে কি না স্যার? ওইটাই করেন, যেটা মিড টার্মে করেছিলেন সেটার উপরেই করেন। আর ওখানে কি দেওয়া আছে যে কিভাবে কোন ডিভিডেন্ড পলিসি করা হয়েছে? ওইটা আপনাকে খুঁজে বের করতে হবে, ইনফরমেশন দেখে দেখে খুঁজে বের। তারা তো বলে নাই, আপনি ওই ডিভিডেন্ড ফরম্যাটে যা দেখবেন তারা পলিসি ফলো করে, তারপর উপরে আপনার উপরে একটা মানে অ্যাডজাস্টমেন্ট রেডি করবেন, একটা রেজাল্ট রেডি করবেন। ফারিয়া দেওয়ান কানিজ আসছে, আব্দুর রহমান আসছে, রাফসানজানি পান্থ আসছে, রাফসানজানি পান্থ আসছে নাই, প্রজ্ঞা আছে, পূজা আছে, মধু আছে, আকিব হাসান ইফাত, ইয়েস স্যার। আবু সুফিয়ান আলী অ্যাবসেন্ট, আমিরা নওরিন আছে, রেতোয়ার আছে, উত্তর পার্থপ্রীতম ঘোষ, শাহজাদি লামিয়া আতকে, ফারহান আলী নিঝুম, রানা বিনতে রশিদ, ইফতিয়ারিফ, কানিজ ফাতেমা, প্রেজেন্ট স্যার। কানিজ ফাতেমা আছে? প্রেজেন্ট স্যার। আচ্ছা, তানজিলা তাবাসসুম অ্যাবসেন্ট, জান্নাতুল নাইমা মিম আছে? জান্নাতুল নাইমা মিম, স্যার ওর নেট চলে গেছে। আচ্ছা, আতিফ খান অ্যাবসেন্ট, ইমন আছে, মুক্তা আছে, আফিফা আছে, নাইম আছে, কানিজ ফাতেমা মৌ অ্যাবসেন্ট,
আব্দুল্লাহ আল রাহাত, স্যার আছে তো। আচ্ছা জয়দত্ত জি আছে, স্যার, জি মামুন স্যার, জি আছে, স্যার। রামিকা আছে, নোমান আছে, সাদিকা সুলতানা ঐশী, ইয়েস স্যার। নাইমুল ইসলাম নীরব, প্রেজেন্ট স্যার। সিমরান হাবিব, সিমরান হাবিব, সিমরান হাবিব, সুমাইয়া ইসলাম, সুমাইয়া ইসলাম, নিপুল, জি স্যার আছি। আচ্ছা সুমাইয়া ইসলাম অ্যাবসেন্ট, সিমরান হাবিব অ্যাবসেন্ট, কানিজ ফাতেমা মো অ্যাবসেন্ট, আতিফ স্যার কানিজ ফাতেমা মো স্যার প্রেজেন্ট। আছে, কানিজ ফাতেমা মো ওকে, জি স্যার আমি একটু বের হয়ে গেছিলাম নেটের প্রবলেমের আতিফ জন্য। খান অ্যাবসেন্ট, জান্নাতুল নাইমা মিম আছে, তানজিলা তাবাসসুম অ্যাবসেন্ট, ইফতিয়ারিফ অ্যাবসেন্ট, ফারহান আলী মিঝুম অ্যাবসেন্ট, পার্থপ্রীতম ঘোষ অ্যাবসেন্ট, আবু সুফিয়ান আলিফ অ্যাবসেন্ট, রাফসানজানি পান্থ অ্যাবসেন্ট। স্যার রেদন জিজ্ঞেস করছে, রেদন একটা দিচ্ছে না, রেদন আব্দুল্লাহ নোমান। দিয়েছি। আচ্ছা এবার একটু আমরা চ্যাপ্টার কস্ট অফ ক্যাপিটালে চলে আসবো। কত পেজ বলেন তো হুর? স্যার একটু দেখুন। স্যার হ্যাঁ বলেন। স্যার 460। স্যার এই অ্যাসাইনমেন্টটা 1 বছরেরও হবে না স্যার, আমরা যে ডিভিডেন্ড পলিসিটা বাইর করব? দেখেন 1 বছরের ডিভিডেন্ড পলিসি দেখে কি আপনি বুঝবেন তারা রেগুলার ডিভিডেন্ড পলিসি ইউজ করে না কি করে? না স্যার। তাহলে আপনাকে স্যার। কয়েক বছরেরটাই দেখতে হবে। স্যার হ্যাঁ বলেন। স্যার আমি একটু বাইরে আছি, তো একটু লিভ নিতে পারবো এখন? ওকে আচ্ছা কস্ট অফ ক্যাপিটাল থেকে আমি একটু বলি কি ধরনের ম্যাথ করবেন। এগুলি যদি আপনারা পারেন দেন ইটস ওকে। খেয়াল করে দেখেন, গো টু পেজ নাম্বার 452। এখানে যে ম্যাথগুলি করিয়েছে এগুলি কি পারা যাবে? 452 453 তে সেলফ কোশ্চেনে কিছু ম্যাথ আছে দেখেন। পারা যাবে? আমার কথা কি শোনা যাচ্ছে? 453 সেলফ কোশ্চেন, সেলফ টেস্ট কোশ্চেনে কিছু ম্যাথ আছে, পারা যাবে? স্যার এটা কিভাবে করব? কোনটা? সেলফ টেস্ট কোশ্চেনের যে ম্যাথটা হ্যাঁ দেখি। আচ্ছা দেখি তো কি বলছে। পেমেন্ট আমেরিকা কারেন্টলি আউটস্ট্যান্ড ডিভিডেন্ড বন্ড অফ ফরেন, ও না সরি দাঁড়ান আরেকবার দেখি। স্যার এটা তো ওয়াইটিএম এর হ্যাঁ ওয়াইটিএম এর অঙ্ক না, এটা বাদ এটা করাই নাই, কারণ আপনাদের বন্ড ভ্যালুয়েশন তো আমি করাই নাই। আচ্ছা দেখেন তো পেজ 454 এখানে যে ম্যাথটা করিয়েছে এটা পারা যাবে? হ্যাঁ স্যার এগুলো তো পারি। হ্যাঁ হ্যাঁ স্যার। তারপর দেখেন পেজ 455 যে ফর্মুলাটা আছে এই ফর্মুলার ম্যাথ আসলে পারা যাবে? জি স্যার। স্যার ওকে দেখেন তো পেজ 456 এর যে ম্যাথটা আছে এটা পারা যাবে? জি স্যার। ওকে এবার যদি আমি একটু চলে আসি 459 স্যার ওয়াক না 459 প্রথম দিকে যে ম্যাথটা করা আছে। জি স্যার করেছি। ওকে এবার যদি আমি চলে আসি একটু সামনের দিকে পেজ 461 এ যে ম্যাথটা করা আছে প্রথমে, এটা পারা যাবে? হ্যাঁ স্যার এটা পারবো। আর কিছু দরকার নেই, যথেষ্ট। ওকে স্যার। কারণ এইখানে বন্ড ভ্যালুয়েশন স্টক ভ্যালুয়েশনের অনেক ম্যাথ আছে। বন্ড ভ্যালুয়েশন স্টক ভ্যালুয়েশন আলাদা করে যেহেতু আমি আপনাদের কোনো চ্যাপ্টার করাই নাই, সেক্ষেত্রে ওই রিলেটেড অঙ্ক আসলে আপনারা পারবেন না, এটাই স্বাভাবিক। জি এটা স্যার আরেকটু অ্যাডভান্স প্রবলেমগুলো লেভেলে দেখে যখন যাবেন মাথায়। তখন বন্ড ভ্যালুয়েশন স্টক ভ্যালুয়েশন এর অঙ্ক যখন করবেন তখন দেখবেন যে জায়গাগুলিতে আপনার প্রবলেম হচ্ছে এগুলি আপনি নিজেরাই সলভ করতে পারবেন। ওকে জি স্যার। আচ্ছা তাহলে আমাদের নেক্সট ক্লাস কবে? স্যার বৃহস্পতিবার। নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবার। ওই ক্লাসে আমাদের কি আছে? কুইজ। কুইজ। ওই ক্লাসে কুইজ আছে। স্যার কুইজ বুঝি নাই মা বললেন। কুইজ দুইটা কুইজ না স্যার বৃহস্পতিবার? হ্যাঁ বৃহস্পতিবার দুইটা কুইজ বলতে একটা ফাইনান্সের একটা ইংলিশের। ফাইন্যান্সেরটা ফাইন্যান্সের টাইমে হবে, ইংলিশেরটা ইংলিশের টাইমে হবে। ওকে স্যার 483 পেজ একটু যাবেন? 483 যাই।
বলেন। স্যার এটার 11 এর 7টা কি কমন ইকুইটি বের করব? 11-7 কি বলছে? আচ্ছা, কস্ট অফ কমন ইকুইটি বের করতে বলছে। হ্যাঁ, ওই তো লেখা আছে, পাশেই তো লেখা আছে কস্ট অফ কমন ইকুইটি। স্যার এটা সেকেন্ড লাইনে যে বলেছো গ্রো এট 5%, এটা কি গ্রোথ রেটটা? হ্যাঁ, গ্রো এট 5% মানে হচ্ছে গ্রোথ রেট। আর স্যার 11 এর 8। 11-8 আসেন। জি স্যার, স্যার এটা লাস্টে বলেছে নিউ স্টক ক্যান বি সোল্ড নট sold to net the farm. Sold to net the farm 32.40 per share। তার মানে নতুন যদি শেয়ার ইস্যু করা হয় প্রত্যেকটা শেয়ারের দাম হবে 32 মানে $32.40। নতুন করে যদি শেয়ার ইস্যু করা হয় প্রত্যেকটা শেয়ারের দাম হবে $32.40। হ্যালো, জি স্যার। পূজা কথা বোঝা গেছে? স্যার তাহলে এখানে P0 এর মান 36 হবে না? P0 এর মান 36 হবে। হ্যাঁ, কি বলছে খেয়াল করেন, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ফ্লোটেশন কস্ট। খেয়াল করে দেখেন, যখন ফ্লোটেশন কস্ট বের করতে বলবে তখন আপনি 32.40 ধরে বের করবেন। আর যখন হোয়াট ইজ দ্য কস্ট অফ নিউ কমন স্টক, 32.40 কি D1 এর জায়গায় মানটা বসাবো? আমি আগে একটু কোশ্চেনটা পড়ি। The US company next expected dividend is এত, it is the growth rate is 6% and the stock is currently selling at এত। ওকে, P0 হচ্ছে 36, P0 হচ্ছে 36। স্যার ওটা তো বুঝেছি। P0 36। তাহলে স্যার যে 32.40 এটা কি D1 হবে? নতুন করে যখন কমন স্টক ইস্যু হবে সেটার জন্য আপনি প্রাইস ধরবেন 32.40। স্যার ফ্লোটেশন কস্ট কিভাবে বের করব? ফ্লোটেশন কস্ট বের করার ফর্মুলা আছে তো পিছনে, খেয়াল করেন একদম প্রথম দিকে আমরা চ্যাপ্টারটাতে চলে যান। ফ্লোটেশন কস্ট পড়াইছি না আপনাদের? কোথায় ফ্লোটেশন কস্ট? আসেন, এই যে দেখেন পেজ নাম্বার 458 ফ্লোটেশন কস্ট আছে এখানে, খেয়াল করে দেখেন। পাইছেন? পূজা 458 ফ্লোটেশন কস্ট পাওয়া গেছে? স্যার 58 এ তো যে কমন স্টক ইকুইটি। হ্যাঁ, ফর্মুলা, ওই ফর্মুলাতেই বসান ভ্যালুগুলো। এখানে তো প্রত্যেকটা ভ্যালু দেয়া আছে মা। স্যার এ নাম্বারের জন্য ওই সূত্রটাই ব্যবহার করব? হ্যাঁ, ওইখান থেকে আপনি এফ এর ভ্যালু বের করবেন। স্যার একটু করে দেখাবেন। এখন তো তাহলে আমার তো ব্ল্যাকবোর্ড নাই, আমাকে খাতা কলমে পড়ে তারপর আপনাকে দেখাতে হবে। আপনি এই সূত্রটা ধরে করেন, করে আমাকে মেসেঞ্জারে পাঠান, আমি সূত্র করে ছবি তুলে পাঠিয়ে দিব, অসুবিধা নেই। আচ্ছা স্যার, আচ্ছা সেকেন্ডটার মধ্যে শুধু নিউজে একটা শেয়ারই করেছে ওটার মানটা ওটার বেশি। জন্য আপনি ধরবেন। হ্যাঁ, আচ্ছা স্যার। স্যার আমার অ্যাসাইনমেন্টের কোশ্চেন ছিল। বলেন। স্যার অ্যানুয়াল রিপোর্টের কোন জিনিসটা মানে দেখে বুঝবো যে এটা কোন ডিভিডেন্ড পলিসি, মানে কোন জিনিসটা আমরা আপনাকে পুরো অ্যাসাইনমেন্ট গো থ্রু করতে হবে, পুরো যত ধরনের ফাইনান্সিয়াল স্টেটমেন্ট আছে সব গো থ্রু করতে হবে। কথা কি বোঝা গিয়েছে? পুরো মানে অ্যানুয়াল রিপোর্টটাই গো থ্রু করতে হবে। তবে সবচেয়ে সহজ পলিসি হচ্ছে আপনি ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যায় ওই পার্টিকুলার শেয়ারের যে ইনফরমেশন আছে ওই শেয়ারের ইনফরমেশনে গেলে তখন আপনি দেখবেন যে তারা আসলে গত 5 বছর ধরে কি ধরনের ডিভিডেন্ড দিচ্ছে, তখন সেটার উপরে আপনি ইচ্ছা করলে কাজ করতে পারেন। বাট এটা হচ্ছে শর্টকাট প্রসেস, আমি শর্টকাট প্রসেসে আপনাকে যেতে নিষেধ করব। আপনি অ্যানুয়াল রিপোর্টটা আগে ভালো করে পড়েন, পড়ে তারপর দেখেন যে কি বুঝেন। আমি যদি আগের থেকে আপনাকে বলে দেই আপনি কোনটা পয়টা পাবেন তাহলে তো আপনি ডিরেক্ট জেনে গেলেন, সেক্ষেত্রে তো আর আপনি নিজে কাজ করলেন না। আচ্ছা স্যার। আগে
আগে আপনি নিজে কাজ করেন, করে যেখানে না বুঝবেন সেখানে আমাকে বলবেন। আচ্ছা স্যার। ওকে ওকে স্যার। তাহলে আজকের মতো এখানেই রাখলাম। ও স্যার ইংলিশ রিপোর্টটার একটা স্যাম্পল দিবেন না? আচ্ছা ওটা আজকে আমি দিয়ে দেবো, আজকে অথবা কালকের মধ্যে দিয়ে দেবো। ওকে আপনার